Choice International. It is an international standard trading house in Bangladesh since 18 years. Marketing department of Choice International is very professional and technically sound to the garment trade. Our products are t-shirt, polo, jogging set, hoodie sweatshirt, denim jacket, denim pant, chino pant, Bermuda shorts, swimming short, pullover, cardigan, outwear, etc. Choice International also specialized in selling stock of clothing. A company of quality products, secured customers' money as advance, own facilities of all kinds of finishing and repacking unit. Committed to becoming the world's largest professional stock trading platform. Our international markets are USA, Canada, Russia, South America, South Africa, EU countries, UK, and some other significant Asian countries. Having the world. দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানে আমি গতানুগতিক আজকের ভাষা শহীদদের জন্য আমি শ্রদ্ধা জানিয়ে আজকে 21শে ফেব্রুয়ারি মহান স্বাধীনতার ভাষা দিবস। অফকোর্স আমরা সেই দিনকে স্মরণ করি। আজকের এই অনুষ্ঠানের যাত্রা আমরা দর্শক শ্রোতা আপনাদেরকে অনেক বেশ আগে থেকেই আমাদেরকে অ্যানাউন্স করা ছিল। আজকের দর্শক আমাদের আলোচনার গ্যালারিতে যারা থাকবেন তাদেরকে আমি পরিচয় করিয়ে দিব। আজকের এই মহান ভাষা দিবসে আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করতে চাই। দর্শক শ্রোতা, আজকের এই বিকালের অনুষ্ঠান একযোগে কানাডা এবং লন্ডন চ্যানেল এটিভি কানাডা এবং এটিভি প্লাস লন্ডন, হ্যালো মন্ট্রিল এবং লন্ডন থেকে একযোগে প্রচারিত হবে। যারা আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হতে পারবেন না তাদেরকে আমরা অনুরোধ করব আপনারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হয়ে নেবেন, অথবা গতানুগতিক যারা হাজার হাজার দর্শক শ্রোতা যারা পরে যুক্ত হয়ে থাকবেন আজকের এই ভাষার দিনে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করতে চাই। আজকের এই অনুষ্ঠানে যারা মূলত বিহাইন্ডে কাজ করছেন এই প্রোগ্রাম পরিকল্পনায় আব্দুর রাহিম কানাডা থেকে, এবং আমি আজকের এই প্রোগ্রামের মডারেটরের দায়িত্বে থাকবো মিস্টার মেহেদী হাসান ফ্রম লন্ডন। আমার সেই সৌভাগ্য যে আজকের এই বিশেষ দিনে এবং বিশেষ ব্যক্তিদের বর্গ এবং ব্যক্তিত্বকে নিয়ে এই কথাগুলো আমরা আজকে বলতে পারবো। সেটাই দর্শক শ্রোতা, আমি জাস্ট আমাদের আজকের আলোচকবৃন্দের নামগুলো আমি আবারও শুনিয়ে দিতে চাই। আমাদের জাপান আইচি গাকুন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর কুদ্দুতি খোদা আমাদের একেবারেই রাইট প্যানেলের মাঝামাঝি আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয়ত থাকবেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে থাকবেন ডক্টর শিশির ভট্টাচার্য। আমাদের আরেকজন থাকবেন ডক্টর জেডাই খান পান্না, হেড অফ দ্য চেম্বার্স। আপনারা ভালো করে জানেন দ্য চেয়ারম্যান অফ আইন সালিসি কেন্দ্র। আশা করি উনি আমাদের যে কোনো সময় চলে আসবেন। আর একেবারেই আমি যার কথা বলবো, যিনি আমার সম্মানিত আলোচকবৃন্দের মধ্যে, যিনি আমার সরাসরি একজন আমার সত্যিকারের শিক্ষাগুরু, যার নাম আমি পরিচয় করিয়ে দিই। ডাইরেক্টর সেন্টার ফর দ্য জেনোসাইড স্টাডি, ঢাকা ইউনিভার্সিটি, এবং প্রফেসর আন্তর্জাতিক রিলেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়, যার খ্যাতি আপনারা সাউথ এশিয়ার অনেক ক্ষেত্রেই দেখে থাকবেন। এমন একজন ব্যক্তিত্ব আজকের আমাদেরকে এই জাতীয় দিনে আমরা তার কাছ থেকে কিছু শুনবো, এরকম প্রত্যাশা রেখে দর্শক শ্রোতা আমরা চলে যেতে চাই আজকের এই অনুষ্ঠানের মাঝামাঝি। আমরা আলোচনায় যেতে চাই যেটা নিয়ে যে আজকের এই 21 সত্যি এক বেদনার 21। সেই আমরা যদি ধরি সেই রফিক, বরকত, সালাম যাদের রক্তের রঞ্জিত সেই 21 পৃথিবীর ইতিহাসে একটি নক্ষত্রের মতো এই দিন। কিন্তু আমরা কিভাবে এই 21-এর স্পিরিট, অথবা আমরা এই স্পিরিট কি সত্যিকার অর্থে সেই যেভাবে আমাদের এই বেঙ্গল, আমাদের স্বাধীন বেঙ্গলের স্পিরিট
বারবারই ক্ষতবিক্ষত হয়েছে। একবার হয়েছে সেই আমরা যদি ধরে নেই সেই মির্জাফরের কারণে, সেই দ্বিতীয়ত 47-এও আমরা সেই আমাদের স্পিরিট আবারও ক্ষতবিক্ষত হয়েছে। তৃতীয়ত আমরা যখন 71 অথবা 52-তেও আমরা যেভাবে ক্ষতবিক্ষত হলো আমাদের সেই স্পিরিট, সেটাকেই রক্তাক্ত যুদ্ধে রূপান্তরিত হলো 71-এ। দর্শক শ্রোতা, এমন প্রেক্ষাপটে আমরা চলে যাব আমাদের আলোচকদের কাছে। সে অর্থে আমরা প্রথমতেই শুনতে চাই আমাদের শিশির ভট্টাচার্যের কাছ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, যিনি খুব দ্রুত এবং খুব কাছে থেকেই যে ইনস্টিটিউট, আমাদের যে ভাষা শহীদদের স্মৃতিস্তম্ভ, যেখানে আমাদের শহীদ মিনার, সেখানে আজকের যে আলোচনার প্রতিপাদ্য বিষয়, যেখানে কথা ছিল যে আমাদের ছাত্রদের রক্ত ব্যাগে ব্যাগে রক্ত বিক্রি করে, হাসপাতালে বিক্রি করে, ঢাকা মেডিকেল এবং অন্য হাসপাতালেও বিক্রি করে, যারা ইট কিনে এই গুড়িয়ে দেওয়া শহীদ মিনারটি প্রতিস্থাপন করেছিল, এই স্পিরিটকে ডক্টর শিশির ভট্টাচার্য আপনি কিভাবে দেখেন? স্পিরিটের কথা যদি বলেন, যে মূল যে চেতনা 21-এর, সেটা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই মানে হচ্ছে বাংলা হবে বিচারালয়ের ভাষা, বাংলা হবে শিক্ষার মাধ্যম, বাংলা হবে প্রশাসনের ভাষা। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলা হবে শিক্ষার মাধ্যম, কারণ শিক্ষা থেকেই আজকের শিক্ষার্থী আগামী দিনের বিচারক, আজকের শিক্ষার্থী আগামী দিনের সেনানায়ক, আজকের শিক্ষার্থী আগামী দিনের প্রশাসক এবং অন্য যে কোনো পেশায়। সুতরাং শিক্ষার মাধ্যম অবশ্যই বাংলা হতে হবে। ওরা চেয়েছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, তার মানে দেশের সর্বক্ষেত্রে সব কাজ বাংলা ভাষায় চলতে হবে। কিন্তু আজ দুঃখের বিষয় হচ্ছে, আজ ধরেন 70 বছর পরেও যে অর্জন আমরা পাকিস্তান আমলে করেছিলাম, যে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নেওয়া হয়েছিল, এখন কিন্তু আমরা দেখছি যে শিক্ষার ক্ষেত্রে বাংলা পিছিয়ে যাচ্ছে। যত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সেখানে বাংলায় পড়ানো হয় না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও পাঠদানের মাধ্যম কিন্তু ইংরেজি, খুব কম বিভাগেই বাংলায় পড়ানো হয়। তৃতীয়ত সরকার যা করছে দেখুন, সেটা হচ্ছে যে আগে তো উচ্চ মাধ্যমিকে ইংলিশ ভার্সন ছিল, ইংরেজি মিডিয়াম তো আছেই, সেটার কথা বলছি না, কিন্তু সরকারি বিদ্যালয়ে ইংলিশ ভার্সন ছিল। এই বছর থেকে আবার প্রাথমিক বিদ্যালয়েও ইংলিশ ভার্সন চালু করছে। সমস্যা হচ্ছে আমাদের দেশে একটা জিনিস বোঝে না লোকজন, যে একটা ভাষা শেখা এবং সেই ভাষাকে শিক্ষার মাধ্যম করার মধ্যে পার্থক্য আছে। ভাষা আমরা শিখতেই পারি, ইংরেজি বিশ্ব ভাষা, লিঙ্গুয়া একাডেমিকা, এটাকে ভালো করে শিখতে হবে, খুব ভালো করে শিখতে হবে। কিন্তু ইংরেজি ভাষা শেখা আর ইংরেজি ভাষাকে শিক্ষার মাধ্যম করা কিন্তু এক জিনিস নয়। এর ফলে হচ্ছে কি, যেহেতু আমাদের দেশে ভালো ইংরেজি শিক্ষক নেই, কোনো দেশেই হয়তো নেই ইংল্যান্ড আমেরিকা ছাড়া, আমাদের শিক্ষকেরা মনে করেন ছোটবেলায় আমাদের ইংরেজি পড়িয়েছে চট্টগ্রামের ভাষায়, এখন নিশ্চয় অবস্থা আরো খারাপ, এর চেয়ে ভালো হওয়ার কোনো কারণ নেই। তাহলে যে সমস্ত ছাত্র আমরা পাচ্ছি, তারা না জানে ইংরেজি, না জানে বাংলা, না জানে তাদের বিষয়, তার মানে তারা ইংরেজি তাদেরকে পড়াতে গিয়ে তাদেরকে আমরা অর্ধভাষী এবং অর্ধ শিক্ষিত করে বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছি। এতে গেলো সমস্যা। আরেক সমস্যা নতুন রোগ হয়েছে এই বছরে, সেটা হচ্ছে বাংলাকে আন্তর্জাতিক ভাষা করতে হবে। যেখানে বাংলা রাষ্ট্রভাষাই এখনো হয়নি, সেটাকে জাতিসংঘের ভাষা করার জন্য আমরা চেষ্টা করছি। সেখানে কত লক্ষ কোটি ডলার নাকি লাগবে, সেগুলো দিতে হবে। কিন্তু আপনি ধরুন যদি বলেন আমি বাংলা একটা বই অনুবাদ করব, আমার বিদেশি টেক্সট বই, তার জন্য কিন্তু আপনি কখনো পয়সা পাবেন না সরকারের কাছ থেকে, কোনো অনুদান নেই, কোনো প্রণোদনা নেই, কিচ্ছু নেই। কেন আজকে স্বাধীনতার 50 বছর পরেও পৃথিবীর বিভিন্ন ভাষার ভালো টেক্সট বইগুলো বাংলা ভাষায় অনুবাদ করা হয়নি? এই প্রশ্ন যদি আপনি করেন, আপনি বাংলা একাডেমি যে অনুবাদ সেল, সেটা বহুদিন যাবৎ বন্ধ, ইদানিং মোটামুটি সেটা নড়াচড়ে বসেছে একটু, কিন্তু কেন এগুলো বন্ধ, কেন এগুলো কাজ করে না কখনো? যদি পৃথিবীর সমস্ত টেক্সট বই বাংলায় থাকতো আমাদের দেশে, বাংলা স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার মাধ্যম হয়ে যেত। কারণ এখন যখনই আপনি শিক্ষার মাধ্যমের কথা বলেন, লোকে বলে যে বই নেই। বই নেই কেন? 50 বছর লাগে বই অনুবাদ করতে। এমনকি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমাদের যে স্ট্যাটিউট, আমাদের যে ক্যালেন্ডার, সেটা পর্যন্ত এখনো বাংলা করতে পারেন। তাহলে এই যে অনীহা, এই যে অবহেলা বাংলা ভাষার প্রতি, এই অবহেলা নিয়ে আপনি যদি 21 ফেব্রুয়ারি সকালে যত চোখের জল ফেলেন, যত কালো কাপড় গায়ের মধ্যে লাগান, যত খালি পায়ে হাঁটেন, আমি মনে করি শহীদের আপনি যে কথাটা বলেন স্পিরিট, সেই স্পিরিটকে আমরা অবহেলা করছি, অবহেলা করে যাচ্ছি। ধন্যবাদ শিশির ভট্টাচার্য আপনার প্রাথমিক আলোচনার জন্য। অবশ্যই আপনার কথার সাথে আমার দর্শক শ্রোতা কিছুটা হলেও মন থেকে তারা বুঝতে পারছেন আপনার আক্ষেপ কোথায়।
আমি ডক্টর ইমতিয়াজ আমাদের কাছে চলে যাবার আগেই আমি যদি এটুকু স্মরণ করিয়ে দিতে চাই আমাদের আজকের যারা আলোচকবৃন্দ, ইংল্যান্ডের সরাসরি যারা মাতৃ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যদিও তাদের ইংলিশ একটা মাতৃ ল্যাঙ্গুয়েজ, এখানেও প্রায় 43% ল্যাঙ্গুয়েজ কিন্তু পলিউটেড এবং দে কেম ফ্রম ইউরোপ, আইদার রোমান অথবা অ্যাংলো স্যাক্সন অথবা সেখান থেকে। সে অর্থে ইভেন আমি যদি এখানেও যাই, যেমন ইউকের যারা চিলড্রেন এবং আমাদের যারা এখানের জেনারেশন, তারাও ইংরেজের সাথে সাথে তারা আরেকটা ল্যাঙ্গুয়েজ তাদের শিখতে হয়, আদার ফ্রান্স অথবা অন্য কিছু। অর্থাৎ তারা কথাও দুঃখ করে বলে ইংলিশ লোকগুলো যে তোমরা তো তবু মাতৃভাষাটা তোমাদের একটা ল্যাঙ্গুয়েজ তবু বাড়তি, আমাদের তো তাও নাই। সেই প্রেক্ষাপটে আমাদের শিশির ভট্টাচার্যের যে দুঃখবোধ এবং স্পিরিট অফ বেঙ্গল, আমরা কি শুধু ল্যাঙ্গুয়েজে কথা বলাইটাই কি ছিল মেন ছিল, নাকি আমাদেরকে কেউ যেন ডমিনেট না করতে পারে, আমাদেরকে স্বাধীন অস্তিত্ব যাতে বেঙ্গল মানুষের থাকে, সেরকম একটা মাথাচাড়া দেবার একটা প্রক্রিয়া কি ডক্টর ইমতিয়াজ আহমেদ এভাবে দেখেন, নাকি কিভাবে আমাদেরকে আলোচনায় সম্পৃক্ত করবেন? ডক্টর ইমতিয়াজ। ধন্যবাদ। ব্যারিস্টার তালুকদার কিছুটা সুবিধা করে দিয়েছে শিশিরকে উত্তর দেওয়ার ব্যাপারে। আমি একেবারেই একমত না। শিশির যেভাবে শুরু করেছিল যে রাষ্ট্রভাষা বাংলা চাই, তার বিষয়টা ছিল সর্বস্তরে বাংলা ভাষা করা ইত্যাদি, সেটা কিন্তু আসলে ছিল না। মূলত ছিল ডোমিনেশনটাকে বন্ধ করা, যে কোনো ডোমিনেশন রেজিস্ট করা। যেটা আমরা চাইনি তখন, সেটা হলো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, তখন উর্দু, সেই উর্দুটার ডোমিনেশনটা আমরা চাইনি। আমরা কিন্তু উর্দু ভাষার অ্যাগেনস্টও ছিলাম না, আমরা কোনো ভাষারই অ্যাগেনস্টে ছিলাম না। আমরা চাইনি সেটা হলো আরেকটা ভাষা যেন আমাদের ডোমিনেট না করে। এই ডোমিনেশনটা ছিল মেইন, এবং এই ডোমিনেশনটা আমাকে বুঝতে হবে, কারণ ওই ডোমিনেশনের সাথে আমার আইডেন্টিটি জড়িত ছিল। বাংলা ভাষার সাথে, বাংলা ভাষা কিন্তু না, ভাষার সাথে কালচার, ভাষার সাথে রাজনীতি, ভাষার সাথে আমার আইডেন্টিটি, ভাষার সাথে আমার 6th সেঞ্চুরি BC-র সম্পর্ক। মনে রাখতে হবে যে বাংলা, যেটাকে আমরা বাংলাদেশ বলছি, বা আমি যদি গ্রেটার বেঙ্গল বলি, সেটা কিন্তু খুবই পুরনো সভ্যতা। ইট ইজ মাচ ওল্ডার দেন ইউরোপিয়ান সভ্যতা, এবং ইভেন মাচ ওল্ডার দেন US সভ্যতা। আমি কানাডাকে বাদই দিলাম। 6th সেঞ্চুরি BC-তে এই গ্রেটার বেঙ্গলে রিপাবলিক সিস্টেমও ছিল, দ্য লিচ্ছাবি রিপাবলিক। এখন বিদেশিরাও লেখা শুরু করেছে যে হ্যাঁ, রিপাবলিক সিস্টেমটা গ্রিক থেকে আসেনি, এখন বেঙ্গল থেকে আসলে অন্যতম জায়গায়, যদি আফ্রিকায়ও একটা দুটো জায়গায় রিপাবলিক সিস্টেম তাদেরও বহু আগে থেকে ছিল। এটা হাইজ্যাক করে নিয়েছে, কারণ একসময় কলোনিয়ালিজম জ্ঞান দিচ্ছে, এবং যেটা আমরা সবসময় বলি নলেজ ইজ পাওয়ার, কিন্তু মাঝে মাঝে পাওয়ার ইজ নলেজ হয়ে যায়, যেটার একটা ব্যাখ্যা আমরা কি বলা হয় ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পেয়েছিলাম, পাওয়ার ইজ নলেজ। যেহেতু সে প্রেসিডেন্ট, সে যা বলছে সেটাই হলো। তো ওই জায়গায় আইডেন্টিটির প্রশ্ন ছিল। আমরা যেটা কি বলা হয়, ওই ডোমিনেশনটাকে আমরাকে থামাতে চেষ্টা করেছি, এবং কোনো সন্দেহ নেই। মনে রাখতে হবে যে 71-এর আগে কিন্তু ওয়ান অফ দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু হয়ে গিয়েছিল পাকিস্তানের বাংলা ভাষা, কিন্তু তারপরেও কিন্তু আমরা থামিনি, কারণ আমাদের ডোমিনেশনটা কন্টিনিউ করেছে, এবং তারপর তো জেনোসাইডই হয়ে গেল। তো মূল জিনিসটা মনে রাখতে হবে, সেটা হলো ডোমিনেশনটাকে আমরা কি বলা হয় ঠেকাতে চেষ্টা করেছি। যার জন্য এটা বড় একটা বিষয়, সেটা হলো একটা বেদনাকে, 21 ফেব্রুয়ারি কোনো সন্দেহ নেই একটা বেদনা, সেই বেদনাটাকে আমরা কিন্তু এখন একটা সেলিব্রেশন অফ অল ল্যাঙ্গুয়েজেস করতে পেরেছি। এটা কিন্তু বেঙ্গলি করতে পারে। বেঙ্গলের ইতিহাসের মধ্যে কিন্তু এই যে মানে যাকে বলা হয় সবাইকে নেয়ার যে কি বলা হয়, তার মধ্যে যেটাকে আমি বলবো বড় ধরনের প্রাণ, এইটা সভ্যতায় সবসময় পাওয়া যায়। আমি যদি বাউল গান শুনি, আমি যদি সুফিদের, বেঙ্গলের সুফিদের কথা শুনি, আমি যদি বিভিন্ন ধরনের দর্শনকে দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদই দিলাম বা নজরুলকে বাদই দিলাম, আগের যদি আমি তাহলেও কিন্তু এই জিনিসটা পাওয়া যাবে, সবাইকে গ্রহণ করার বিষয়টা। দ্বিতীয় যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যে কেন জিন্না বা কেন পাকিস্তান এই জিনিসটা করতে চেষ্টা করেছিল, যেটা একাধিক দেশ যেই কারণে এখনো
সমস্যায় আছে, সেটা হলো আধুনিকতা যে অর্থে আমরা বুঝি, আধুনিকতা বা মডার্নিটির মধ্যে সিঙ্গুলারিটি একটা বিরাট জিনিস। মডার্নিটি, বিশেষ করে ওয়েস্টার্ন মডার্নিটি, সে একটা সিঙ্গুলার জিনিসের মধ্যে আনতে চেষ্টা করে। সেটা হলো একটা ওয়ান ন্যাশনাল বার্ড, ওয়ান ন্যাশনাল ফ্লাওয়ার, ওয়ান ন্যাশনাল অ্যানিম্যাল, সব ওয়ানের মধ্যে আনতে চেষ্টা করে। এই যে সিঙ্গুলার, যেটাকে আমরা নেশন স্টেট বলি, এই নেশন স্টেটের ধারণা তো আমাদের ছিল না কখনো। আমরা কখনো নেশন ছিলাম, এটা নিয়ে রবীন্দ্রনাথের অনেক ভালো লেখা আছে। এবং তার উপরে এখন যদি আমি আশিস নন্দী, পার্থ চ্যাটার্জি এদের লেখাগুলো পড়ি, এখন বাংলাদেশেও একাধিক মানুষ লেখা শুরু করেছে এই বিষয়টা, যে ওই জায়গায় ওই সিঙ্গুলারিটির কারণে যিনি গুজরাটি ছিলেন, উনি কিন্তু গুজরাটি, এবং মনে রাখতে হবে যে কথাটা সে ঢাকায় এসে বলেছে ওটা কিন্তু আবার ইংরেজিতে বলেছে, উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য ল্যাঙ্গুয়েজ। সে নিজে উর্দু ভাষী না, মানে এইটা হলো আরো ইন্টারেস্টিং যে সে যেটা বললো সেটাও কিন্তু ইংরেজিতে বললো, নিজে গুজরাটি। যখন গান্ধীর সাথে যখন কথা বলতো, এবং নেহরু অনেক জায়গায় লিখেছে যে তার বোঝা মুশকিল হতো কারণ দুজনে গুজরাটি শুরু করে দিত। তো সে কেন এটা বললো? বিকজ ওই যে মডার্নিটির কারণে, আধুনিকতা চিন্তাই করতে পারে না যে একটা রাষ্ট্র একাধিক কেমন করে তার ভাষা হতে পারে, একটা ভাষা হতে হবে। তো কি ভাষা? তখনকার এলিটের ভাষাটা। এটা দ্বিতীয় কারণ যে সিঙ্গুলারিটির এগেনস্টে আমাদের ফাইটটা ছিল। ওই সিঙ্গুলারিটির সমস্যা কিন্তু এখনো বাংলাদেশে রয়ে গেছে, যেই জায়গায় হয়তো আমি আবার আসবো আর একটু পরে, বা তৃতীয়টা আমি এটা বলে নিই। তৃতীয় যেই জিনিসটা মনে রাখতে হবে, যেই জায়গায় আমরা এখন আছি একটা কিন্তু বড় পরিবর্তন এসেছে, সেটা হলো টেকনোলজি আমাদের কিন্তু পরিবর্তন নিয়ে এসেছে ভাষার ব্যাপারে। তার মানেটা কি হচ্ছে, যে আমি যদি ল্যাঙ্গুয়েজটাকে যদি একটু ভাগ করি, আমি যদি স্পিকিং ল্যাঙ্গুয়েজ বলি, আমি কথা বলতে পারি, এটা এখনো ঝামেলা আছে। আমি যদি ফিলিং ইমোশনের কথা বলি, সেটাও ঝামেলা আছে। সেটা যতক্ষণ আমি ভাষাটা না শিখবো ততক্ষণ আমার কি বলা হয় ওই ভাষা সম্পর্কে জানা সম্ভব না। কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারে যে টেকনোলজি এসেছে, একটা ল্যাঙ্গুয়েজ আর একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু শেখার আর প্রয়োজন হবে না কিছুদিন পরে। 10 years ডাউন দ্য লাইন আমার কিন্তু আর একটা ল্যাঙ্গুয়েজ ওইভাবে শিখতে হবে না, যদি না আমি ওই একেবারে কবিতার রস যদি আমি না পেতে চাই, আমার ইমোশনটা যদি আমি না পেতে যাই, আমি যদি বোঝার জন্য, আমি একটা এক্সাম্পল দিলেই আমি এটা বুঝাতে পারবো। সেটা হলো, কেউ যদি এখন সাংহাই এয়ারপোর্টে বা বেজিং এয়ারপোর্টে যায়, যেই মুহূর্তে আপনি পাসপোর্টটা দিবেন, সাথে সাথে ও বাংলায় বলবে। ও যদি স্প্যানিশ পাসপোর্ট দেয়, স্প্যানিশ বলবে। এবার আমি নিজে দেখেছি সাথে সাথে বাংলায় বলছে যে কি আগমন কি বলা হয়, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি চীনে আসার জন্য ইত্যাদি। অ্যান্ড দেন আপনি যদি ইংরেজি না জানেন, আপনি যদি বাংলায় বলতে চান যে আমি এটা বুঝতে পারছি না, সে চাইনিজে বলছে, ওই মেশিন কিন্তু বাংলায় উত্তর দিচ্ছে। আন্ডারস্ট্যান্ডিং, আনলেস জটিল বাংলা টংলা বললে হয়তো পারবে না। এখন এটা তো 10 years ডাউন দ্য লাইন আরও সফিস্টিকেটেড হয়ে যাবে, যার জন্য আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে কিন্তু একটা সলিউশন চলে আসছে। এখন কথা হচ্ছে, যেখানে বাংলাদেশের যে কথা বলছে, মনে রাখতে হবে যে বাংলাদেশের যে এলিট, তার 2 পা, কিন্তু তার একটা পা কিন্তু সে বিদেশে, এটা তো স্বীকার করতেই হবে। এলিট যেটা, এটা একটা বিশাল সমস্যা হয়ে গেছে, একটা বিশাল, আমি তো মনে করি একটা মানে সাংঘাতিক সমস্যা। মানে এটা যে কেমন করে সে সমাধান করবে আমি জানি না। কারণ হচ্ছে সেই এলিট যেহেতু তার ছেলে মেয়ে, সে মনে করে যে বাংলাদেশ ভালো স্কুল নেই, বাংলাদেশ, এমনকি এই প্যান্ডামিকের সময়, আমি যেটা আরো একটু ভালো করে না বলে পারছি না, প্যান্ডামিকের সময় আমি দেখেছি যে গ্র্যান্ড প্যারেন্টস যারা টাকা পয়সা আছে, তারা তাদের গ্র্যান্ড চিলড্রেন দেখতে গেছে কানাডাতে বা ইউকেতে গেছে। আমি নিজে যখন, এবার নাম করা মানুষ, এবার আপনারা অনেকেই হয়তো চিনবেন, তাদের যখন বললাম যে হাউ কাম your grandchildren could not come to you or your children could not come to see you, বলে না 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 বাংলাদেশ তো, আমি বললাম যে বাট ইউকে তো ডেথ টোল আরো ডেঞ্জারাস, ইউকের প্যান্ডেমিক তো আরো ভয়ানক অবস্থা, এটা ব্যারিস্টার তালুকদার ভালো জানবে, এটা তো সাংঘাতিক অবস্থা। কানাডার পার মিলিয়ন ডেথ তো বাংলাদেশের চেয়ে অনেক হাই, পার মিলিয়ন ডেথ। সবাই কিন্তু ইনফেকশন দেখে, কেউ ভাবে না উই আর দ্য 8th লার্জেস্ট কান্ট্রি। এখন লাস্ট পয়েন্টটা বলে আমি শেষ করবো। লাস্ট পয়েন্টটা হলো যে ওই আন্তর্জাতিক ভাষা, এইটার যুক্তিটা কি? আমাদের মনে রাখতে হবে যে উই আর দ্য 8th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ probably we are the 6th or 7th, no, we are the 6th or 5th largest linguistic community. Kintu as a country, amra 8th largest country. Our body language must be 8th largest. Come on. আমি আমার ভাষা জাতিসংঘ হবে না যেহেতু আমি সব জায়গায়
আমার ভাষা দিতে পারলাম না, এটা তো আমার মনে হয় না যুক্তিটা ঠিক আছে। আমার কথা হচ্ছে কত মানুষ ভাষা হতে, আমি যেই সব ল্যাঙ্গুয়েজ জাতিসংঘে পড়ে তার কয়জন বা বলে, মানে ফ্রেঞ্চ কয়জন ফ্রেঞ্চ বলছে বা কয়জন স্প্যানিশ, আমি ওইভাবেই করি। কেন বলছে? সে তো খালি স্পেন দেখছে না, সে তো খালি ফ্রান্স দেখছে না, সে ফ্রেঞ্চ স্পিকিং দেখছে, গ্লোবালি ফ্রেঞ্চ স্পিকিং বলে সেটা দাবি করেছে। সিমিলারলি স্পেন দেখলে তো আমার সাথে স্পেনের পপুলেশন যদি আমি দেখি, আমি তো অনেক উপরে, সেও দেখছে নর্থ কি বলা হয় সাউথ আমেরিকা স্প্যানিশ দিয়েছে, সে একটা করছে। আমি মনে করি ইট ইজ হাই টাইম যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা উচিত। উই আর দ্য 8th লার্জেস্ট লিঙ্গুইস্টিক কমিউনিটি। হতে পারে আমরা ইকোনমিক্যালি হয়তো এখন খারাপ অবস্থায়, কিন্তু মানুষ ভুললে চলবে না, ইন দ্য 18th century বেঙ্গল ওয়াজ দ্য রিচেস্ট প্রভিন্স, যখন সাউথ এশিয়া ওয়াজ দ্য সেকেন্ড লার্জেস্ট ইকোনমিক যার ওয়ার্ল্ডে ছিল আফটার চায়না ইন দ্য 18th century। আমরা 200 বছর আমরা হেরে গেছি। তাই বলে আমি ওই 200 বছরের জন্য আমি একেবারে বলবো আমার কিছুই নেই, এটা আমি মানতে চাচ্ছি না। যার জন্য এটা পলিটিক্যাল লড়াই, এবং আমি মনে করি রাইট টাইমে আন্তর্জাতিক একদিন যাত্রী হতেই হবে, কারণ লিঙ্গুইস্টিক কমিউনিটি তো বিশাল। আর এখন বাংলা ভাষা নেই, কথা বলতে পারছে না, বিকজ অফ দ্য ইন্টারনেটে তো কোনো জায়গায় পাওয়া যাবে না। যার জন্য আমি মনে করি যে এটার জন্য পুরো বাংলাদেশে ভাষা করতে হবে তা না, বরং যেহেতু ডোমিনেশনটা নেই এখন, আমার কাছে মনে হচ্ছে এখন যেটা হবে ফ্রিলি এই জায়গায় কাজ করতে হবে। সেটা আমি শিশিরের সাথে আমি একমত যে ওই জায়গায় আমাদের এই যে ট্রান্সলেশনের কথা বলছে, অ্যাবসলিউটলি আমি একেবারে 100% মনে রাখতে হবে। তবে ওই বাংলা একাডেমির জন্য বসে থাকলে হবে না, আমি এটাও বলে রাখি, বাংলা একাডেমি করবে, সরকার করবে, এই জন্য অপেক্ষা করতে আমাদের নিজেদেরই করতে হবে যতটুকুই আমরা পারি। ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ আহমেদ, অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রারম্ভিক বক্তব্য দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, আমরা কথা বলছিলাম সাউথ এশিয়ান এক্সপার্ট এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিষয়ের নিরাপত্তা বিষয়ক তিনি বিশ্লেষক, অ্যানালাইস্ট, এবং যার বহু বই অলরেডি আমাদের কাছে সবার কাছেই, এবং বাংলাদেশ সহ এই সাউথ এশিয়াতে যারা সমাদৃত এমন ব্যক্তিত্বের কাছ থেকে আমরা কথা শুনে আমরা ফিরে যাব কুদরতি খোদার কাছে, যিনি আমাদেরকে একটু একটু যদি বুঝিয়ে বলতে চান যে ভাষা কি আসলেই, ওনার তো দক্ষতা জাপানি ল্যাঙ্গুয়েজে, ওনার দক্ষতা জাপানি ইউনিভার্সিটিতে পড়াবার এবং সেই জাতির সাথে সম্পৃক্ত হবার। উনি কি মনে করেন যে জাপানি জাতি, যদিও তারা একেবারেই পৃথিবীর মধ্যে আমার মনে হয় যে ল্যাঙ্গুয়েস্টিক অথবা ফনেটিক্যাল দিক থেকে সবচেয়ে জটিল ল্যাঙ্গুয়েজ তাদের জন্য ইংলিশ, তারপরেও পৃথিবীর কাছে মাথা উঁচু করে তারা দাঁড়িয়ে আছে উন্নয়নের চরম শিখরে, যদিও তারা জাপানিজ ল্যাঙ্গুয়েজে কথা বলে অথবা পৃথিবীর যে কোনো মাধ্যমে। তবে হ্যাঁ, এ কথাও আমরা ভুলে যেতে চাই না যে ল্যাঙ্গুয়েজের বাইরেও আবারও সেই পুরনো কথায় ফিরে যায় যে ল্যাঙ্গুয়েজ ইজ নট অনলি দ্য ইস্যু ইজ এ স্পিরিট। সেই অর্থে কুদরতি খোদা, আপনি কি বলতে চান আমাদের যিনি স্বাধীনতার স্থপতি, উনি বোধহয় যথার্থই পিক করেছিলেন বাঙালিকে দাবিয়ে রাখা যাবে না, এই দাবিয়ে রাখার যে ডমিনেশন, যে ওয়ার্ডটা ইমতিয়াজ আহমেদ বললেন, সেখানে কি আপনিও এই 21শে ফেব্রুয়ারির যে ভাষা শহীদদের যে অবদান এবং পরবর্তীতে 71-এ এই আমাদের যে রক্তক্ষয়ী যুদ্ধের আগ মুহূর্তে কেনই বা পাকিস্তান সেটা বুঝতে পেরে এই আমাদের ভাষার যে ভাস্কর্য, ভাষার যে আমাদের শহীদ মিনার, সেটাকে কুড়িয়ে দিল? তারা তো শত্রুপক্ষ তো ঠিকই বুঝেছিল যে দিস ইজ নট অনলি সিম্বলিক ফর দ্য ল্যাঙ্গুয়েজ, ইট ইজ এ সিম্বল অফ দ্য স্পিরিট। কুদরতি খোদা, আপনি কিভাবে ব্যাখ্যা করেন? হ্যাঁ, ধন্যবাদ মেহেদী। এটা ঠিকই আছে যে এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, দুইটা বিষয় এখানে ইতিমধ্যে আলোচিত হয়েছে। ইমতিয়াজ স্যার বলেছেন ডমিনেশনের কথা, আপনিও যে প্রসঙ্গ তুললেন, আর অধ্যাপক শিশির উনি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই প্রসঙ্গে ওনার, যেহেতু উনি ভাষার গবেষক শিক্ষক, ওনার যে অভিজ্ঞতা বা চিন্তা সেটা তুলে ধরেছেন। তো এখানে সেটা ঠিকই যে পাকিস্তান আমলে আপনার যে বিষয়টা, যে ডমিনেশনের যে বিষয়, সেটা তো অবশ্যই এখন ডমিনেশনের বা আধিপত্য বিস্তার করার জন্য পাকিস্তানিরা অন্যান্য বিষয়ের মধ্যে তারা প্রথম যেখানে হাত দিল সেটা হলো ভাষা। এবং যে ভাষা, যদি তারা ভাষাটাকে চাপিয়ে দিতে পারে বাঙালিদের উপরে, তাহলে তাদের এই জাতিকে তার উপরে আধিপত্য বিস্তার করতে সুবিধা হবে। যে কারণে ভাষার উপরে বাঙালির উপরে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এটা গেল আপনার একটা রাজনৈতিক দিক। আর কোন জাতি যদি তার এমনি উন্নয়নের জন্য বা তার পরিচয়ের প্রশ্নে
অবশ্যই তার প্রধান একটা পরিচয় হলো ভাষা। এখন যে স্পিরিটের যেটা কথা বলছি, আপনি জাপানের, আমি যদি উদাহরণ দেই, যেহেতু আমার একটু সামান্য জাপানের অভিজ্ঞতা আছে, যে এখানে শিক্ষা বলি, সমাজ বলি, সংস্কৃতি বলি, পরিচয় বলি, স্বাধীনতা বলি, এক কথায় যেটা আমরা বলছি স্বাধীনতা, এটা কোনো কিছুই অর্জিত হবে না আমার যতটুকু ধারণা যদি একটি জাতি বা একটি সমাজ, জাতিরাষ্ট্র বলি, সে যদি তার নিজের ভাষায় স্বাধীন হতে না পারে। এবং একটি জাতির উন্নতির জন্য তার মাতৃভাষায়, যেটাকে আমরা বলি, তার শিক্ষা হলো প্রধান বাহন। জাতি গঠনের জন্য শিক্ষা একটি প্রধান বাহন। রাজনীতির বা আমরা যেটাকে বলে গণতন্ত্রের মানে যদি এই হয় যে সব মানুষ সেখানে অংশগ্রহণ করবে, তাহলে সেই অংশগ্রহণের একটা প্রধান শর্ত হলো শিক্ষা, এবং সেই শিক্ষার একটি প্রধান শর্ত হলো ভাষা। এবং সেটা না হলে সেই যেটাকে বলা হয়ে থাকে একটা যে গণতন্ত্র, এক অর্থে একভাবে বলা হয়ে থাকে গণতন্ত্র না হলে মূর্খের শাসনে পরিণত হবে। যে সেখানে মানুষ যদি লেখাপড়া না জানে, তারা যদি তাদের দেশের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন না হয়, তাহলে তাদের যে গণতান্ত্রিক অধিকার, তাহলে সেটা তারা প্রতিষ্ঠা করতে পারবে না। সেক্ষেত্রে মূর্খের শাসন হবে। অর্থাৎ আমি ঘুরে ফিরে যে কথাটা বলতে যাচ্ছি, মূল বক্তব্য একটাই, মূল বক্তব্য একটি জাতির উন্নয়নের জন্য, জাতিরাষ্ট্র গঠনের জন্য, তার বিকাশের জন্য তার প্রধান যে একটা উপাদান বা এলিমেন্ট, সেটা হলো তার শিক্ষা। কারণ শিক্ষার মাধ্যমেই আমরা জাতিরাষ্ট্র গঠন করতে পারি বা করতে পেরেছি। কারণ শিক্ষা যদি না থাকে তাহলে আমাদের অন্য কোনো উপায় নেই, এবং সেটার প্রধান বাহন হলো ভাষা। ফলে আমি মনে করি যে বাংলাদেশের 52 সনে যে স্পিরিট বা আপনি যেটা বলেন যে চেতনা, যে চেতনায় বাংলাদেশ আস্তে আস্তে তারপরে সেখান থেকে স্বাধীন হয়েছে, সেখানে বাংলাকে রাষ্ট্রভাষা করার যে পরিকল্পনা ছিল বা দাবি ছিল, সেই বিষয়টা অবশ্যই আমি মনে করি যে এখন আমরা সেই জায়গাটা আমরা অনেক অর্জন করতে পারি নাই, এবং সেগুলোর দৃশ্যমান কতগুলো উদাহরণ আছে। যেমন যে কথাটা শিশির ভট্টাচার্য বলেছেন যে আইনের, যেমন কোর্টে বিচার ব্যবস্থার মধ্যে এখনো পর্যন্ত বাংলায় সেখানে রায় পরিপূর্ণ লেখা এখনো সম্ভব হয়নি উচ্চ বিচারালয়ে। তারপরে শিক্ষার মাধ্যমেও, শিক্ষার ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা দেখছি, যেটা একটু আগে বলা হয়েছে যে আগে শিক্ষা, আমি বলবো এটা জগা খিচুড়ি শিক্ষা ব্যবস্থা, বা সেটার সাথে সম্পর্কিত হলো যে ভাষার যে নীতি, সেটা জগা খিচুড়ি। এখানে পরিষ্কার কোনো ভাষা নীতিও নাই, শিক্ষা নীতি হয় না। ফলে জি, ধন্যবাদ ডক্টর কর্তৃক। আপনাকে আমি সে অর্থে একটু সম্পূরক আলোচনায় নিয়ে যেতে চাই, জানি না কতটা রিলেভেন্ট। সে অর্থে প্রত্যেক জাতি তার নিজের মাতৃভাষা এবং মাতৃভূমির প্রতি অবশ্যই অ্যালাইন থাকবে, অথবা তার প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। আমি যদি সেভাবে ফিরে যেতে চাই, একই কথা যদি সত্য না হয়, আমরা যদি এভাবে দেখি যে যেমন ধরেন মাতৃভাষার অফকোর্স আমরা পড়তে ভালো পাই, বুঝতে ভালো পাই, তারপরে ট্রান্সলেশন সেটা অন্যভাবে যেতেই পারে। তাই বলে এখন আমি যদি এভাবে বলি যে জাপানিজরা যেমন জাপানিজে বই পড়েন, বাঙালি ছেলেরাও তার বাংলায় বই পড়বেন, সেই সমসাময়িক বাংলাদেশের প্রেক্ষাপটে 18-17 কোটি মানুষ এত অল্প জায়গায় পৃথিবীতে যদি আমরা ছড়িয়ে যেতে চাই, তবে তো আমাদের একাধিক ল্যাঙ্গুয়েজ লাগবেই। সাপোজ আমি নিজেও জাপানি ল্যাঙ্গুয়েজ, কিন্তু আপনাদের শিশির ভট্টাচার্যের ইনস্টিটিউটে আমি পড়াশোনা করেছি, আমি জার্মান ল্যাঙ্গুয়েজ পড়াশোনা করেছি, তাতে কিন্তু আমার বাংলায় কোনো ক্ষতি হয়নি। আমার কথা যে চাইলে ছেলেরা এটার একটা লোড নিতেই পারে। তবে হ্যাঁ, কথা ঠিক ডক্টর কুদ্দুতী কথা যে কথাটা বললেন যে বাংলাদেশের যে বেসিক প্রোডাক্টগুলো, অর্থাৎ বোঝার মননে যদি বাংলাটাও সে না বোঝে, তবে তো অন্য ল্যাঙ্গুয়েজে তার নিজের জিনিসগুলো বুঝবে না। আমি যদি সেখানেই ফিরে যাই, যেমন কোরআন কিন্তু নাজিল হয়েছিল পুরো মিডল ইস্টে আরবি ভাষায়, অর্থাৎ তার মাতৃভাষার প্রতি সৃষ্টিকর্তা নিজেও হয়তো বুঝেছিলেন যে তারা ভালো বুঝবেন যদি তার ভাষাতে। আমি চাইলে সৃষ্টিকর্তা যে পৃথিবীর অন্য মানুষকে ভালোবাসেন না, আমি তারা মনে করি না। অর্থাৎ তার মাতৃভাষার প্রতি শ্রদ্ধা দেওয়ার ক্ষেত্রেও সৃষ্টিকর্তার জন্য একটা রহস্য আমার কাছে খুঁজে পাই। সে অর্থে বাংলাদেশের মানুষগুলো স্পিরিচুয়ালি কেন তার মাতৃভাষা, অথবা কেন বেঙ্গলের স্পিরিট অথবা বাংলাদেশের স্বাধীনতার প্রতি তারা মুখ ফিরিয়ে নিল, সেই ক্ষেত্রে কি কোনো প্রকার আপনি কোনো রিলেভেন্স খুঁজে পান কিনা ডক্টর কুদ্দুতী? হ্যাঁ, ঠিকই, এটা মুখ ফিরিয়ে নিল, যেটা ইমতিয়াজ স্যার যেটা বলেছেন, সেটা একটা কারণ। সেটা হলো যে বাংলাদেশের
এটা সার্বিক সমস্যার একটা রোগের একটা বহিঃপ্রকাশ। ভাষা একটা জাতির বা একটা সমাজের, ভাষার মধ্যে আমরা যদিও স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি না, কারণ ভাষা জিনিসটাকে মানুষ মনে করে যে ভাষা জিনিস তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। সেটার কারণটা কি? কারণ হলো যে কারণ সবাই ভাষা বলতে পারে, মায়ের পেট থেকে পড়েই একজন লোক যেহেতু কথা বলতে পারে এই জন্য মনে করে যে ভাষা এমন কোনো বিষয় না। কিন্তু ভাষা হলো একটি সমাজের, আপনি তার সংস্কৃতির, তার রাজনীতি, তার সমাজ সংস্কৃতি সবকিছুর কি অবস্থায় আছে সেটা আপনি বুঝতে পারবেন একটি জাতির সে ভাষাটাকে সে কিভাবে ব্যবহার করে। তার ভাষার মধ্যে অনেক কিছু। ধন্যবাদ আমাদের কুদ্রুতি খোদা। ইয়াস, দর্শক শ্রোতা, আমাদের কুদ্রুতি খোদা ঠিক যথার্থই বলেছিলেন। ভাষা হলো একটি জাতির হচ্ছে প্যারামিটার, ইন্ডিকেটর। সে কিভাবে ভাবে, কিভাবে চিন্তা করে, কি তার সভ্যতা, কতটা পুরনো তার সভ্যতা, কিভাবে তাকে লালন করে, এবং আজকের এই জাতি এবং পরবর্তী প্রজন্ম সেই ডিএনএ ক্যারি করবে। এখন আমাদেরকে সেটাই ভাববার বিষয়। ডক্টর শিশির ভট্টাচার্য, সরি যদি আমি ভুল না বলে থাকি, শিশির ভট্টাচার্য ঠিকই বলেছিলেন যে জাতির মনন তৈরিতেও তো তার নিজের মাতৃভাষার প্রতি অনেক কিছুই তার নিজের মতো করে ব্যাখ্যা করে না দিলে এই জাতি হয়তো নিজের মতো করে বুঝতে পারবেন না। আমি সেই কথাকে মাথায় রেখে ডক্টর শিশির ভট্টাচার্যকে চলে যাব। উনি কি মনে করেন কিনা যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ যেভাবে আগাচ্ছে, ইকোনমিতে যদি কেউ না আগাতে পারে, ভালো বাংলা অথবা কবিতা অথবা রবীন্দ্র অথবা নজরুলের কবিতা পড়েও অথবা ভালো কিছু করেও আমরা হয়তোবা ইকোনমি যার খারাপ, পৃথিবীতে তার মূল্যায়ন খুব কমই হয়। তারপরেও আমি গত সপ্তাহের একটা অনুষ্ঠানে আমাদের এই 21শে ফেব্রুয়ারির যিনি রচয়িতা, গানের রচয়িতা যিনি গাফফর চৌধুরী, উনি বলছিলেন যে নিজেই এই তার লেখা গান, এবং উনি শ্রদ্ধা দিয়েছেন সেই সুরকার যিনি আলতাফ হোসেন। শুধু তাই না, তার এই 21শে ফেব্রুয়ারি গান পৃথিবীতে 9 থেকে 10টা কান্ট্রিতে অলরেডি ট্রান্সলেট করে সেম গানটাই বাজানো হয়। শ্রদ্ধা ভরে পৃথিবী আজকে স্মরণ করে, এটাই পৃথিবীর মাতৃ, অর্থাৎ প্রতিটা মায়ের ল্যাঙ্গুয়েজের ডে। সেই ক্ষেত্রে অ্যাচিভমেন্টের ক্ষেত্রে তো একেবারেই শিশির ভট্টাচার্য আমরা তো খুব ছোট করেও দেখতে পারি না আমাদের 21শে ফেব্রুয়ারি এবং ভাষার যে ব্যাপ্তি এবং এটার যে পরিক্রমা পৃথিবীতে। অনেক ধন্যবাদ শিশির ভট্টাচার্য, আপনি প্লিজ কথা বলবেন। আপনার ছেলের খিদে পেয়েছে, আপনি একটা ললিপপ কিনে দিলেন, যেটা খাও, ছেলে তো খুশি হবে। এখন আমার বাংলাদেশের চাহিদা হচ্ছে, প্রয়োজন হচ্ছে বাংলা ভাষায় বিদ্যার্জন করা, বাংলা ভাষায় জ্ঞান চর্চা করা। আপনি তা করতে পারছেন না, আপনি তাকে ললিপপ কিনে দিচ্ছেন, চিপস কিনে দিচ্ছেন, তারা তার বদহজম হচ্ছে, সে খেয়ে মজা পাচ্ছে, এটা ঠিক। এখন প্রথমে ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, সেটাকে বানিয়ে দিলেন মাতৃভাষা দিবস। তো রাষ্ট্রভাষার জন্য যে সংগ্রাম, আমাদের মাতৃভাষা নিয়ে পাকিস্তানিরা কোনো সমস্যা করেনি, আমাদের বাংলা, আমরা বাংলাই বলতাম। সেটা রাষ্ট্রভাষা হওয়া মানে হচ্ছে পাকিস্তানের সমস্ত দাপ্তরিক কাজ উর্দু এবং বাংলায়ও হতে হবে। উর্দুর বিপক্ষে আমরা না, উর্দুও হবে, সাথে বাংলাও হবে। যেটা আমাদের কুমিল্লার সেই সাংসদ ধীরেন বাবু তিনি বলেছেন যে বাংলাকেও সাথে রাখুন। এই যে বাংলা, সেটা যে আমরা করতে পারছি না, আদালতে করতে পারছি না, শিক্ষালয়ে করতে পারছি না, আমরা সেই ব্যাপারগুলোর দিকে আগাতে পারছি না। কিন্তু এখন বাংলা যদি রাষ্ট্রভাষা। ধন্যবাদ শিশির ভট্টাচার্য, আমি একটু সম্পূরক আলোচনায় যাই। আপনি যদি তাই মনে করেন, তবে তো আমার যে গার্মেন্টস শ্রমিক, আমার যে গার্মেন্টসের বায়ার এবং পৃথিবীর সাথে আজকে যে আমাদের লিয়াজো করে তাদের জীবন জীবিকা করতে হয়, সে অর্থে তো খুব বাস্তব ভিত্তিক কিনা যে আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজকে অবশ্যই কিছুটা প্রায়োরিটি দিতেই হবে। ল্যাঙ্গুয়েজকে প্রায়োরিটি দেওয়া আর শিক্ষার মাধ্যম করা এক জিনিস নয়, এটা আপনারা কখনোই বুঝতে পারেন না। আপনি 1000টা ল্যাঙ্গুয়েজ শেখেন, ইংরেজি ভালো করে শেখেন, কিন্তু ইংরেজিকে শিক্ষার মাধ্যম করার বিপক্ষে আমি। কারণ আপনি সবাইকে বিরিয়ানি খাওয়াতে পারবেন না, ডাল ভাত খাওয়াতে পারেন না। আগে দেখেন, বাংলাদেশের 30 কোটি বাঙালির মধ্যে 30,000 ঠিকমতো ইংরেজি শুদ্ধ করে লিখতে বলতে বুঝতে পারে কিনা আমার সন্দেহ আছে। আমার ধন্যবাদ শিশির ভট্টাচার্য। 60% ব্রিটিশ নাগরিকের কোনো প্রকার ইমেল অ্যাড্রেস নাই, তারা ইন্টারনেট ব্যবহার করতে জানে না, এবং আউট অফ 10 স্টুডেন্টের মধ্যে 6.something% কোনো ব্রিটিশ বাচ্চা ভালো করে গ্রামার দিয়ে ইংলিশ লিখতে পারে না। এবার বলুন প্লিজ। কথা সেটা নয়, ব্রিটিশ ইংরেজি লিখতে পারে না ঠিক আছে, কিন্তু আমি বাংলা লিখতে পারছি কিনা? আমি যদি ভালো বাংলা লিখতে না পারি, আমি যদি বাংলায় বিদ্যা চর্চা করতে না পারি, আমার বিদ্যা চর্চা সম্পূর্ণ হবে না। সেটা রবীন্দ্রনাথ বলেছেন, যত পণ্ডিত আছেন সবাই বলেছেন শিক্ষার মাধ্যম হবে 3টা, মাতৃভাষা, মাতৃভাষা, মাতৃভাষা। সেটা চীনারা বুঝতে পেরেছে, জাপানিরা বুঝতে পেরেছে, শুধু আমরা বাঙালিরা বুঝতে পারছি না। অদ্ভুত ব্যাপার না এটা? অদ্ভুত ব্যাপার, রাইট শিশির ভট্টাচার্য, আমি একেবারেই আপনার বিরুদ্ধে নয়। দর্শক শ্রোতা, উনি বলছেন অদ্ভুত ব্যাপার। আসলে কি আমরা
কেউ কেউ আমরা কিন্তু একসময়ের যদি আমরা বলি সেই আমাদের যিনি কি বলে একসময়ের সামরিক সরকার যিনি একেবারেই বাংলাকে উঠিয়ে দিয়েছিলেন স্কুল লেভেল থেকে, কলেজ লেভেল থেকে, সেই জেনারেশন কিন্তু পৃথিবীতে আজকে মারাত্মকভাবে ব্যাহত। আজকে পৃথিবীর যে কোনো জায়গায়, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, যেখানেই যান না কেন, যারা যে দেশগুলোতে ইংলিশ অথবা অন্য ল্যাঙ্গুয়েজে যাদের একটু পারদর্শিতা বেশি, তারাই বেশি ভালো করছে, পড়ে যাচ্ছে, পিছিয়ে পড়ে যাচ্ছে। আমাদের যোগ করি, আমাদের আগের প্রজন্ম, সত্যজিৎ রায়, চিরার দাশগুপ্ত বা সৌমিত্র, আমাদের অভিনেতা, তারা যে মানের ইংরেজি বলতে পারতো বাংলা মিডিয়ামে লেখাপড়া করে, আমাদের ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা তার কাছেও যেতে পারবে না। এবং বাংলাদেশের যে চাকরি বাকরি, বড় চাকরি বাকরি, সেখানে ইংলিশ মিডিয়ামের কাউকেই চাকরি দেওয়া হয় না, ইন্ডিয়া পাকিস্তান থেকে লোক আনা হয়। আমাদের কর্পোরেট সেক্টরের বেশিরভাগ চাকরি ইংলিশ মিডিয়ামের ছেলেরা পায় না। তাহলে এতদিন ইংলিশ মিডিয়াম চালিয়ে, ইংরেজি মাধ্যম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে এই ইপিজেড গুলোতে আমরা কিসের জন্ম দিয়েছি? কেন তারা চাকরি পায় না? কেন বাইরে থেকে আমাদের শিশির ভট্টাচার্য সে অর্থে বাংলাদেশে এখন কাজ করতে আসবে। বাংলাদেশের ইকোনমি এখন প্রায় $2600 উপরে, পৃথিবীতে ছোটখাটো ঘটনা নয়। এখান থেকে আমি নিজেও জানি প্রায় মিলিয়নের উপরে বাইরে থেকে মানুষ বাংলাদেশে কাজ করে ভিন্ন এক্সপার্টিস লেভেলে। সে অর্থে আমরাও যেমন প্রায় 1 কোটির উপরে, অর্থাৎ প্রায় 10 মিলিয়ন পৃথিবীতে আমরা কাজ করি। সেই ক্ষেত্রে ভাইস ভার্সা, আমরা পৃথিবীর কাছে ঋণী অথবা পৃথিবী আমাদের কাছে ঋণী, কারণ আমরাও এখন তাদের জন্য ভোক্তা অথবা আমরা তাদের ক্রেতা। সুতরাং আমাদের এখানে তারা কাজ করতে আসবে, এটাকে আমরা অনীহার অথবা কোনো কনফ্লিক্টের নিতে চাচ্ছি না। তবে সে অর্থে আমি যেটা বলতে চাই যে আমি আপনার কাছে ফিরে আসবো। ওরা কাজ করে কর্পোরেট অফিসার হিসাবে, পার্থক্য আছে, বেতনের পার্থক্য আছে। অনেক ধন্যবাদ শিশির ভট্টাচার্য, আমি আপনার কাছে ফিরে আসবো দ্রুতই। তার আগে আমি চলে যাব ডক্টর ইমতিয়াজ সাহেবের কাছে, যিনি একটা কথা বলছিলেন যে আইডেন্টিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তার কথা থেকে বারবারই ফিরে আসে 4000 বছরের বেঙ্গল, স্বাধীন বেঙ্গলের যে সার্বভৌমত্বের চিন্তা, সেটা কি একটা জাতি কোনোভাবেই শুধু কি, অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজের কারণে কি তার ভেতরের এই সুপ্ত স্বাধীনতার চিন্তা কি একেবারেই ফুসলে উঠলো? আসলে তো তার ভেতরে এটা চিরজন্ম, অর্থাৎ 4000 বছরের স্বাধীন চেতা বেঙ্গল এবং যে উন্নত বেঙ্গল, সেটা তার মাথা, অর্থাৎ এটা একটা ইস্যু বটে। উনি যদি ল্যাঙ্গুয়েজ না করে অন্য কিছু চাপিয়ে দিতেন যে বড় রকমের চাপাতি খেতে হবে প্রতিটা বেঙ্গলিকে, সেটাও হয়তো বা আন্দোলনের ইস্যু হতে পারতো। আমার কাছে যেটা মনে হয় এটা একটা ছিল প্রেক্ষিত। সে অর্থে আমি যেটা বলবো যে আমাদের সাউথ এশিয়ান অবজারভেশন অর্থাৎ সাউথ এশিয়ান মনিটর যে পেপারের আমি বরাত দিয়ে বলতে চাই, ডাইরেক্টর সেন্টার ফর জেনোসাইড, তারা যেভাবে কোট করেছিলেন যে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে রিকগনিশন অফ অ্যাকসেপ্টেন্স অফ দেয়ার আইডেন্টিটি, এই কথাটা বলেছিলেন ডক্টর ইমতিয়াজ আহমেদ। অর্থাৎ কোন জাতির যদি পুরনো ঐতিহ্য থাকে একটা জাতীয়তা হিসাবে অথবা জাতি হিসাবে টিকে থাকার, সেই জাতি রাষ্ট্র বলুন আর রাষ্ট্রধর্মই, রাষ্ট্রের আইডেন্টিটি বলুন, তাকে তো তার পরিচয় নিয়ে বাঁচতে দিতেই হবে, যেটাই আজকে রোহিঙ্গারা দিচ্ছে না। সে অর্থে আইডেন্টিটির যে প্রবলেম অথবা বেঙ্গলি আইডেন্টিটির যে প্রবলেমসের যে ডমিনেশন, সেটাকে ডক্টর ইমতিয়াজ আপনি কি এই আপনার যে নিজস্ব মাতৃভূমির স্পিরিটের থেকেই কি আপনার এই নলেজটা ধার করা, নাকি আপনি এটাকে অ্যানালাইসিস থেকেই বের করেছেন? ডক্টর ইমতিয়াজ, আমাদের কয়েকটা জিনিস আসলে বোঝার বিষয় আছে। একটা হলো 74-এ 25শে সেপ্টেম্বরে যখন মুজিব ভাষণ দিল, বঙ্গবন্ধু যখন ভাষণ দিল জাতিসংঘে, অনেকে কিন্তু আসলে শব্দগুলো খেয়াল রাখেনি। এটা কিন্তু ওয়েল ক্রাফটেড, ওয়েল ড্রাফটেড একটা ভাষণ দিয়েছিল, কিন্তু দেখার মতো। ওইখানে কিন্তু স্পষ্ট একটা জিনিস লেখা ছিল, বলছি যে 100 বছর ধরে আমরা লড়াই করেছি, 25 বছরের লড়াই কিন্তু বলেনি। ওভার দ্য সেঞ্চুরিজ, ইংরেজিতে যেটা হয়েছে, উই ফট ফর সেঞ্চুরিজ। এই জায়গাটাই সিভিলাইজেশনাল লিঙ্কেজ করছিল, কারণ বলা হয় যে গোপালের পরে বলতে গেলে বঙ্গবন্ধু, মাঝখানে কিন্তু একেবারে বিভিন্ন ধরনের, গোপাল ইন্ডিজিনাস, পাল বংশ একটা ইন্ডিজিনাস ছিল, কি বলা হয় সেই, আমি যদি একেবারে চন্দ্রগুপ্ত মৌর্য বলি, তারা ইন্ডিজিনাস ছিল। তার ওই চন্দ্রগুপ্ত মৌর্য, গোপাল, বঙ্গবন্ধু, মাঝখানে কিন্তু একেবারেই সব বিদেশি। ওই জায়গাটা একটু বোঝা দরকার। সেটা হলো যে বেঙ্গল, যেটা শিশির একটু আগে বলল, চায়না আর জাপান, চায়না জাপান কিন্তু আমাদের মতন এই ফেজে যায়নি। তাদের কখনো কলোনিয়ালিজম ছিল না, এই একটু হয়তো কোস্টাল বেল্টে ছিল, তিয়ানজিয়ান বা সাংঘাই কিছুটা কোস্টাল বেল্ট, বা চায়না ওয়াজ নেভার কলোনাইজড। আমরা 3টা ফেজে, আমরা সাউথ এশিয়া বা বেঙ্গলে
আমরা তিনটা ফেজ আমাদের আছে। একটা হলো তো ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফেজ, যেটা আমরা বললি, যেখান থেকে সংস্কৃত বাংলা আসলো। এটা একটা বিরাট ফেজ, যেখানে সমাজ আর রাষ্ট্রের মধ্যে তফাৎ। আমাদের যে সিভিল সোসাইটি, এটা ব্রিটিশ থেকে শেখানো না, আমাদের সিভিল সোসাইটি ওই সমাজ থেকে আসা। এটা নিয়ে রবীন্দ্রনাথের প্রচুর লেখাটাকা আছে, গান্ধী ওই নিয়েই কাজ করেছিলেন। সো সিভিল সোসাইটি আমাদের কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে শেখার শব্দ না, এটা আমাদের একেবারে নিজস্ব সমাজ বলে একটা জিনিস ছিল, বহু পুরনো শব্দ। তখন ইউরোপিয়ান রীতিমতো কেইভে থাকতো। এই একটা ফেজ। কিন্তু তারপরে আরেকটা হলো ইসলামিক ফেজ, সেটা তো অস্বীকার করলে চলবে না। কারণ মানে বেঙ্গল তো বিশাল 500 বছর ধরে কিন্তু আন্ডার দ্য টার্কস ছিল, ভুলেই গেছে মানুষে পুরো জিনিসটা। মানে আমি মানে খুব ইন্টারেস্টিং, কেউ যদি ইরানে যায়, এই চাচা চাচি বলে কিন্তু পার পেয়ে যাবে। মানে চাচা চাচি এগুলো সব হলো সবজি, এগুলো সব হলো পার্সিয়ান শব্দ। আমরা ওই জায়গাটায় ভুলে যাচ্ছি যে বিশাল একটা অংশ মোগলরা কিন্তু 330 বছর ছিল এবং তাদের কোর্ট ল্যাঙ্গুয়েজ ছিল পার্সিয়ান। তারা যদিও পার্সিয়ান না, তারা হলো চাগাতাই টার্কস। কিন্তু তার আগে আমরা ভুলে যাচ্ছি, আগে 300 বছর ছিল সুলতান ডাইনেস্টি, যারা কিন্তু টার্কস ছিল। যার জন্য টার্কির যে এই যে এখনো যে তার প্রাণ, এখনো টার্কি যে বেঙ্গলের সাথে রোহিঙ্গার ব্যাপারে যে তার চিন্তা ভাবনা, ওই সেই সূত্র থেকে তাদের প্রচুর লেখালেখি আছে এই নিয়ে। তো ওই একটা ফেজ আছে। এবং অনেকে আসলে ভুলে যাচ্ছে কিন্তু যে আমাদের যে ক্লাসিক্যাল ইন্ডিয়ান যেটা বলছি, সেখানে বিরাট অংশ কিন্তু বেঙ্গল, আমি যদি এখন আলাদা করে ফেলি, বেঙ্গল কিন্তু বুদ্ধিস্ট ছিল, এটাও মানুষ ভুলে গেছে। মানে গোপাল পাল ডাইনেস্টি কিন্তু 400 বছর ছিল পাল ডাইনেস্টি। হিন্দু ডাইনেস্টি, যেটাকে সেন ডাইনেস্টি যদি আমি বলি, যারা কিন্তু সাউথ ইন্ডিয়া থেকে আসে, তারা কিন্তু ফরেনার ছিল, দে ওয়ার নট বেঙ্গলিজ। এই সেন ডাইনেস্টি হিসাব করে দেখা যাচ্ছে 45 to 50 ইয়ার্স ছিল কিন্তু, দ্যাটস ইট। তারপর তো বখতিয়ার খিলজি চলে আসলো। ওয়াই বখতিয়ার খিলজি কুড উইন ওভার, ওয়াই দ্য সুফিজ কুড উইন ওভার, এই প্রশ্ন আমরা করি না। এর কারণ হচ্ছে বড় আকারে কিন্তু বুদ্ধিজম রয়ে গেছে, যার জন্য তান্ত্রিক বুদ্ধিজমের জন্মস্থান হলো এই বাংলাদেশ, যার জন্য লালন আমরা পাচ্ছি। ওয়াই আমরা লালনকে পাচ্ছি কেন, ওয়াই বাউলকে পেলাম কেন? কারণ তান্ত্রিক বুদ্ধিজমের সাথে লালনের একটা বিরাট সম্পর্ক আছে। তো ওই ইতিহাসটা যদি আমি ভুলে যাই, তাহলে আমার সেকেন্ড ফেজটা আমি ভুলে যাচ্ছি, যে ইসলামিক যে হেরিটেজ, সেটা ক্লাসিক্যাল ইন্ডিয়ান হেরিটেজ, তারপর ইসলামিক থার্ড হেরিটেজ হলো কলোনিয়াল ব্রিটিশ হেরিটেজ। 190 বছর বেঙ্গলি, মাত্র বেঙ্গল, গ্রেটার বেঙ্গল। আমি যখন বেঙ্গল বলছি তখন গ্রেটার বেঙ্গলই আমি, গ্রেটার বেঙ্গল, যেটাকে বেঙ্গল, বিহার আর উড়িষ্যা, যেটা ব্রিটিশরা ভাগ করে ফেললো, কার্টোগ্রাফিক্যাল ম্যাসাকার আমি বলি, এটা 190 বছর কিন্তু এই বেঙ্গলে। রেস্ট অফ ইন্ডিয়া কিন্তু মাত্র 90 বছর ব্রিটিশের শাসন করেছে। যার জন্য বাঙালি একজন 1913 সালে বাংলা ভাষার জন্য নোবেল পুরস্কার পায়নি, কিন্তু ইংরেজি ভাষার কারণে পেয়েছে। এবং রবীন্দ্রনাথ নিজেই বলেছে, লেখাই আছে, আই এম অ্যান ইংলিশ পোয়েট। মানুষ ভুলে যাচ্ছে জিনিসটা। তো আমার কথা হচ্ছে, আমি মেনে নিচ্ছি কয়েকটা জিনিস যেটা শিশির বলছে, যে হ্যাঁ কোয়ালিটি খারাপ হয়ে গেছে, যদিও ব্যারিস্টার তালুকদার বারবার বলছে যে কোয়ালিটি খারাপ, খুবই কি বলে, ব্রিটেনেও খারাপ। আমি যদি আমেরিকার কথা দেই হিসাব, আমার মনে হয় শিশির আরো ঘাবড়ে যাবে। মানে জর্জ বুশ যে ইংরেজি বলতো, তাতে এত ভুল ছিল ইংরেজির মধ্যে, আমি ডোনাল্ড ট্রাম্প বাদে দিলাম, যে এত ভালো ইংরেজি ভুল থাকতো, যে সেটা আমার মনে হয় আমরা খেয়াল করি না। তো সেই জন্য আমি ওই হিসেবেই যাচ্ছি না। কোয়ালিটি খারাপ হয়ে গেছে, আমি স্বীকার করতে পারছি, কিন্তু এটাও মনে রাখতে হবে যে এটা তো মানে 160 মিলিয়ন। আমি যেহেতু আন্তর্জাতিক সম্পর্ক, আমাদের হয়তো ইংরেজি চর্চা হয়তো বেশি, আমি বলবো যে হ্যাঁ, মাঝখানে অলমোস্ট 10 থেকে 15 বছর, আমি আর একটু বলে রাখি, কেন আমি এটা বললে হয়তো সুবিধা হবে, আমি প্রতি বছর বহু আগে থেকে আমি এই কি বলা হয় ফরেন সার্ভিস একাডেমিতে পড়াই। মিজানুল কায়েস যদিও মারা গেছে, ও কিন্তু আমার ছাত্র ছিল ওই ফরেন সার্ভিস একাডেমি। তো এরা সবাই আমার ছাত্র। কিন্তু তারপরে যদি আমি বলি আর্মি, মানে সরি, এয়ারফোর্স চিফ এখন যিনি আছেন, নেভাল চিফ যে আছে, এরা কিন্তু সবাই আমার ছাত্র। আমি যদি সেখানে আমি পড়াই বহু বছর ধরে, আমি যদি দেখি কোয়ালিটি, মাঝখানে আমি নিজে চিন্তিত হয়ে গেছিলাম। এখন শিশির ইজ রাইট, আমি 3-4 বছর ধরে কিন্তু আমি ভাবলাম যে ওয়াও, থিংস হ্যাভ চেঞ্জ, ইটস ইনক্রেডিবল। এখন যারা এখন মানে সিভিল সার্ভিস থেকে যারা অ্যাটলিস্ট ফরেন মিনিস্ট্রির কথা বলতে পারছি, বা আমি এনডিসির কথা বলছি, চোস্তি জানে। এইটা একটা ব্যাপার।
আমি আমি বুঝতে পারছি যে মাঝখানে খুবই খারাপ হচ্ছে, অনেক হতাশ হয়ে যাচ্ছে, এটা একটা। আর একটা মনে রাখতে হবে, যেটা আমি বলতে যাচ্ছি, আমাদের যারা ভালো ছাত্র তারা তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তো তাদের নিয়ে যাচ্ছে। এই যে এখন কানাডা সিস্টেম করেছে, যে কোনো অ্যাপ্লাই করলে ভালো ছাত্র হলে কানাডায়। আমি নিজে কানাডায় পড়াশোনা করেছি 6 বছর। আমার লাস্ট যে মিটিং ছিল অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথের, লাস্ট মিটিংয়ে আমাকে বলছে যে উই উইল মেক অ্যারেঞ্জমেন্টস ফর ইউ টু কাম ব্যাক আফটার 2 years। আই সে ওয়াই উড ইউ ডু দ্যাট? তার মানে হোল কমনওয়েলথ পয়সাটাই দেওয়া হচ্ছে এই কারণে, এবং দুঃখের জনক অনেকেই থেকে যায়। আমি আই ক্যান গো মানে এক্সাম্পল অফ দ্যাট। সো এই যে ডায়াসপোরা কান্ট্রি যেগুলো, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, দিজ আর ডায়াসপোরিক কান্ট্রিজ, কিন্তু যার জন্য আমরা অবাক, আমরা খুব হইচই করি, ও আজকে কামালা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হয়েছে। মানে why wouldn't somebody be when it's all our immigrants? আজকে একজন তো হবেই। সো আমরা ভাবি আচ্ছা ও একজন আমেরিকান ইন্ডিয়ান হয়ে গেল, বাংলাদেশে কি আমেরিকান ইন্ডিয়ান হতে পারবে? ও বাংলাদেশে কেন হবে? বাংলাদেশ তো ডায়াসপোরিক কান্ট্রি না। যেদিনকে নেটিভ আমেরিকান হবে, যেদিনকে নেটিভ ক্যানাডিয়ান হবে, সেই দিন আমি সেলিব্রেট করতে রাজি আছি, নট বিফোর দ্যাট। তার মানে হচ্ছে যে আমাকে বুঝতে হবে যে এই কনটেক্সটটা কোথায় আসে, মানে আমি কি নিয়ে আলোচনায় করছি, ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো। কোয়ালিটি খারাপ হচ্ছে মানতে হচ্ছে। এখন যেটা বারবার হয়তো মেহেদী বা ব্যারিস্টার তালুকদার বলতে চেষ্টা করছে যে এই যে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ, আমি ফেলে দিলাম জিডিপি, ওগুলা বাদই দিলাম ইত্যাদি, এটা তো মানতেই হবে যে 70-এর বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ কিন্তু এক না। আমি আইআরের ছাত্র হিসাবে বলছি, আমরা যখন বিদেশে যাই, আমি তো সবসময় যাই, আগে যেভাবে ছুটে আসতো, এখন যে ছুটে আসার যে ব্যাপারটা তো অনেক বেড়ে গেছে, তাই না? তারা জানতে চাচ্ছে, এটা তো না বোঝার কোনো কারণই নাই, এটা অবাক হওয়ার কারণ নেই। কারণ একটা বড় কার্টোগ্রাফিক্যাল ম্যাসাকার করেছে ব্রিটিশরা। এই ব্রিটিশরা শুধু আসামকে সরিয়ে দেয়নি, which was part of the greater Bengal, তারা বিহার, উড়িষ্যাকে সরিয়ে দিয়েছে। শুধু তাই করেনি, তারপরে ইস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল। এবং লর্ড কার্জনের কাছে একেবারে মিস্টার রিজলি, সেক্রেটারি অফ স্টেটের লেখা, স্পষ্ট চিঠি লেখা আছে, divide Bengal because undivided Bengal is a power. Divide it and it will go in many ways. This was the letter. এই যে বেঙ্গল, আনডিভাইডেড বেঙ্গল ইজ আ পাওয়ার, এটা কার্টোগ্রাফিক্যাল ম্যাসাকার করে এটাকে খণ্ড খণ্ড করে ফেলেছে। এখনো ওই সমস্যা, ইফ ইউ লুক অ্যাট মমতা ব্যানার্জির পলিটিক্স, আমরা এখনো জানি যে ওই বেঙ্গল কিন্তু এখনো সমাধান করতে পারে না তার রিলেশনশিপ উইথ দিল্লি। কিন্তু আমার মনে হচ্ছে যে যেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আমার যেটা করণীয় সেটা হলো সরকারের উপর আমি মনে করি না একেবারে সবকিছু ছেড়ে দেওয়া উচিত হবে। কারণ সরকারের যারা চালান, যারা পলিসি মেকার্স, এলিট, তাদের বেশিরভাগই এক পা কিন্তু বিদেশে। এটা যদি আপনি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করতে পারেন, একটা কন্টেন্ট অ্যানালিসিস করতে পারেন, আমি বলে দিতে পারি যে এই যেটাকে আমরা বলি কি বলা হয় সিভিল ব্যুরোক্র্যাটিক মিলিটারি যে কমপ্লেক্স, তার একটা বিরাট অংশ এক পা কিন্তু বাইরে। যেহেতু সে এক পা বাইরে, আমার মনে হয় যে তার মধ্যে এমন কোনো অ্যাটেনশন থাকে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নাম্বার 1 ইউনিভার্সিটি করা উচিত। এটা এখন কিছুটা হয়েছে এবারই, এই যেহেতু 100 বছর হচ্ছে, এবং আমরা একেবারে ফরচুনেট যে বর্তমান প্রাইম মিনিস্টার এই ইউনিভার্সিটির অ্যালামনাই। উনি যদি অ্যালামনাই না হতেন তাহলে হয়তো ইন্টারেস্টও থাকতেন না। এবং যেহেতু উনি 100 বছরের অনুষ্ঠানে এসে স্পষ্টত বললেন যে এই ইউনিভার্সিটি ঠিক করতে হবে, কারণ হচ্ছে যে আমি যে ফান্ড আমি দেই, আমি যেইভাবে আমি র্যাঙ্কিং করি, মানে এটা তো আনথিঙ্কেবল। মানে এই যে র্যাঙ্কিং যারা করে, আমিও একটু ভাবি মাঝে মাঝে যে আমাদের সাথে আলোচনা করে র্যাঙ্কিং করে, এটা কোন র্যাঙ্কিং হতে পারে? লুক অ্যাট বাংলাদেশে। আমি একটা কথা বলে শেষ করতে যাচ্ছি। এই যে 21শে ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি ইজ দ্য অনলি ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, যে একটা ন্যাশনাল ইভেন্ট হোস্ট করে 21শে ফেব্রুয়ারি। নো আদার ইউনিভার্সিটি, হার্ভার্ড, ইয়েল, any university, কেউ ন্যাশনাল ইভেন্ট হোস্ট করে না। উই আর দ্য অনলি ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড যেখানে ভাইস চ্যান্সেলর দাঁড়িয়ে থাকে টু রিসিভ দ্য অনারেবল প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড অল দ্য ডিগনিটারিজ এভরি ইয়ার। কোনো ইউনিভার্সিটি ওয়ার্ল্ডে করেনি। দিস ইজ ওয়ান। নাম্বার 2, দিস ইজ দ্য অনলি ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড যার ছাত্ররা একটা ন্যাশনাল ফ্ল্যাগ রেজ করে লিডারদের দিয়েছে। নো আদার ইউনিভার্সিটি কুড ডু দ্যাট, নো আদার ইউনিভার্সিটি। সো আমার যদি র্যাঙ্কিং করা হয়, আমার যদি র্যাঙ্কিং করতে, আমার তো এইগুলো ধরতে হবে। আমি তো এইটা খালি ধরতে পারি না যে আমার লাইব্রেরিতে আমার বই কত আছে ইত্যাদি, তাহলে তো বা আমি বলতে পারি যে বাংলাদেশে আমার লাইব্রেরি হয়তো সবচেয়ে কি বলা হয় নাম্বার 1।
আমার কথা হচ্ছে যে র্যাঙ্কিং এর এইগুলো মাথার মধ্যে একবার যদি ঢুকে যায় তাহলে কিন্তু সমস্যা। আমি একটা কথা বলে শেষ করতে যাচ্ছি, প্যান্ডেমিক, যেহেতু এই প্যান্ডেমিক কিন্তু প্রমাণ করে দিয়েছে যে র্যাঙ্কিং ইজ সো মানে কত ফ্লড। এই জন্য বলছি none of the universities in the first 100, none of the first 100 universities could do anything এই প্যান্ডেমিকের ব্যাপারে। Look at UK, they have one of the best universities in the world. Look at USA, কি অবস্থা, one of the best university, they could not do. কোন দেশ ভালো করতে পেরেছে আউট অফ দ্য লট? আমি যদি বলি ভিয়েতনাম। ভিয়েতনামের একটা ইউনিভার্সিটি আছে 401, not even in the first 100, not even in the first 200, 401 is the ranking, whereas Vietnam showed the way যে কিভাবে প্যান্ডেমিক, এই ধরনের প্যান্ডেমিককে কিভাবে থামাতে পারে। লুক অ্যাট ডেথ পার মিলিয়ন ডেথ। এই জন্য আমার বলে হচ্ছে যে হোল এডুকেশন উই হ্যাভ টু রিথিঙ্ক। এইটা আমার না করলে কিন্তু আজকের আলোচনাটাকে আমরা ওই ভাষার মধ্যে ছোটখাটো করে যদি আমি রাখতে চাই, আমি আরেকটা একটু ভুল মানে অনেকেই বলেছে, এই বিচার বিভাগে কিন্তু রায় এখন বাংলায় দেওয়া হয়। এই যে গতকালকে যে রায় দেওয়া হয়েছে ওটা কিন্তু বাংলায় দেওয়া হয়েছে। সো আমি একটু বলতে চাচ্ছি যে শুরু হয়েছে যেহেতু বাংলায়, যদিও আমি এখনো মনে করি সব ভাষা দেওয়া উচিত। ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ আহমেদ। আমি একটি সম্পূরক আপনাকে প্রশ্ন করব, সম্পূরক, সেটা হলো আপনি প্লিজ আমার সাথে থাকবেন। সেটা হলো যে এই যে আপনি একটা কথা বলেন যে একটা পরিকল্পিত যে ক্যাটেগরিক্যাল আপনার জেনোসাইড, যেটা পরিকল্পিতভাবে ব্রিটিশরা করলো সে কারণেই। এবং আমরা তো এটাও ভুলে যেতে পারি না, আপনি যেটা বললেন 400 বছরের আমরা কিন্তু একসময় বুদ্ধিস্ট ছিলাম। আমরা যদি আবারও ফিরে যাই, চেঙ্গিস খান, এখান থেকে আমাদের এখনো বলা হয় যে 15.something million পিপল, ইভেন আমাদের এই কন্টিনেন্টে এখনো চেঙ্গিস খানের ডাইরেক্ট ব্লাড ক্যারি করে। এখন সেই সুবাদে আমি যদি বলি যে এই ব্রিটিশদের যে এই অপরিপক্ক এবং এই ধর্মতাত্ত্বিক যে ভুল তত্ত্বের উপর ভিত্তি করে যখন রাষ্ট্রকে আলাদা করতে গেল, যেখানে আমরা যদি রংপুর এবং দিনাজপুরের কারো বাড়ির উপর দিয়ে সকালবেলায় যখন কাঁটাতার টানা হলো, তখন কিন্তু সেই, আমি মেয়েটার নাম ভুলে গেলাম, যে কাঁটাতারের উপর দিয়ে মই দিয়ে পার হইতে ছিল, সে মারা গেল। এখন ইয়াস, এই মেয়ের মৃত্যুর জন্য কি আসলে এই পলিটিক্যাল জেনোসাইডের প্ল্যানাররা দায়ী, নাকি আজকের এই সামান্য যারা বলে, অর্থাৎ তার প্রাণের প্রিয় যে খেলার সাথী সে ওই পারে, তার প্রাণ প্রিয় যার জন্ম, যার সাথে খেলছে, ছোট ছোটাছুটি করেছে, সে ওই বাড়ির ওই পারে, সে তো এত আইন বুঝে না যে ঢাকায় যে পাসপোর্ট করে তাকে অ্যাপ্লিকেশন করতে হবে ইন্ডিয়ায় বেড়াতে যেতে, অথবা ইন্ডিয়ার কোনো মেয়েও তো জানে না যে কিভাবে প্রক্রিয়াগতভাবে কেলকাটায় যে পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসতে হবে। অর্থাৎ কোনো জাতি যখন এডুকেটেড না, টু বি সেপারেটেড, টু বি ডিভোর্স, অথবা আলাদা করে ভিন্ন হবার যখন তাদের মানসিকতা মনন তৈরি করে নাই যে জাতি, অথবা সেই 200 বছরের যে যারা শোষণ করেছে তারা, সেই ক্ষেত্রে কারো বাড়ির উপর দিয়ে এভাবে কাঁটাতার মেরে দেওয়া এবং এই মৃত্যুর জন্য তারাই তো দায়ী হবার কথা। হোয়াই শুড আই বি ব্লেম? ইমতিয়াজ আহমেদ। না, এটা ভালো প্রশ্ন এবং বহু সময় আমি নিতে চাইবো না, কারণ এটা জটিল একটা কি বলা হয়, উত্তরটা হয়তো অত সহজ হবে না। তবে আমি আশিস নন্দীর একটা বইয়ের খুব সময় ইন্টিমেট এনিমি মনে হয়, সেখানে খুব ভালোভাবেই নন্দী দেখিয়েছেন যে কলোনিয়ালিজমের দুটো পার্ট আছে, একটা হলো ফিজিক্যাল কলোনিয়ালিজম, একটা হলো ইন্টেলেকচুয়াল কলোনিয়ালিজম। ফিজিক্যাল কলোনিয়ালিজমটা চলে গেছে, কিন্তু ইন্টেলেকচুয়াল কলোনিয়ালিজমটা হয়ে গেছে। আওয়ার মাইন্ড ইজ কলোনাইজড, আমাদের স্ট্রাকচার অফ থিঙ্কিং কিন্তু হাইলি ওয়েস্টার্ন, যার জন্য আমরা কিন্তু চাইনিজদের আমরা কিন্তু বুঝতে পারি না। ইভেন টু বি অনেস্ট, আমি যেহেতু চায়নাতে পড়াচ্ছি ফর লাস্ট কত 20 years, আমার প্রথম দিকে আই কুড নট ইভেন আন্ডারস্ট্যান্ড, কারণ তারা সুনজু, কি বলা হয়, কনফুসিয়াস, লাউজু যেভাবে বলে মনে হচ্ছে যে মানে এই কিছুদিন আগে ছিল এই লাউজু এটা বলেছে, লাউজু সে তো বহুকার আগে। এই মানে ওদের ইট টুক মি টাইম টু আন্ডারস্ট্যান্ড হোয়াট কিভাবে। তো সেই জায়গায় একটু খেয়াল রাখতে হবে যে যেহেতু মাইন্ডটা আমাদের কলোনাইজ হয়ে গেছে, আমরা এখনো ওই ওয়েস্টার্ন প্রিন্সিপালের ইগুলোই আমরা দেখছি, কিন্তু আমরা কখনো প্রশ্ন করছি না। ফর এক্সাম্পল, এখানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কি বলে করাপশনের ইটি করে, কিন্তু আমরা কখনো কিন্তু প্রশ্ন করি না যে আমি যদি ব্রিটিশ মিউজিয়ামে যাই, হোয়াট ইজ ব্রিটিশ মিউজিয়াম? উই নেভার আস্ক দিস কোয়েশ্চেন। সব তো লুটে পুটে চুরি করার জিনিসই তো ব্রিটিশ মিউজিয়ামের, বাইরের তো কিছু না, তাদের নিজেদের কি কিছু থাকতে পারে, সবই তো চুরির জিনিস। এখন কথা হচ্ছে যে মজার ব্যাপার হলো, এটা রীতিমতো ব্রিটিশ পত্রপত্রিকায় উঠেছে যে এখানে যেসব করাপশন হয়
এই বিশাল টাকাটা কিন্তু লন্ডনেই কি বলা হয় চলে যাচ্ছে বা কানাডায় চলে যাচ্ছে, কিন্তু সেই জায়গায় ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু চুপ, সেই জায়গায় কানাডিয়ান গভর্নমেন্ট কিন্তু চুপ। মানে করাপ্ট মানি এসে যে বাড়ি কিনছে সেই ব্যাপারে কিন্তু তারা কিছু বলছে না, তারা দিচ্ছে না, কেউ বলছো তোমার করাপশন। অন্য কথায় আমি এটা আমার লেখাও আছে যে যত বাংলাদেশে করাপশন হবে এবং হচ্ছে তত কিন্তু এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লাভ, বিকজ টাকাটা কিন্তু আলটিমেটলি ওখানেই চলে যাচ্ছে। এটা নিয়ে আমি হয়তো আরো অন্য ব্যাপারে হয়তো কোনোদিন করাপশন নিয়ে যদি আলোচনা হয় সেটা আমি হতে পারি। তো এই জায়গায় আমি আমরা যখন আলোচনা করছি তখন দেখা যাচ্ছে যে না আমি ওটাকে ধরবো, আমি এটা, তাহলে তো হবে না। সেই একই ব্যাপারে আমার যদি একটু ইতিহাস থেকে এই যে আমি সব একেবারে যদি ওইভাবে একটা পজিটিভিস্ট অ্যাপ্রোচে যাই তাহলে কিন্তু আমি কোনোভাবেই আজকের আলোচনাটাকে সামনে নিয়ে আসতে পারবো না। আমার কথা হচ্ছে যে হ্যাঁ সমস্যা আছে বাংলাদেশে, কোনো সন্দেহ নেই। তুমি কি এটাও সত্য কথা যে ৭১-এর যে অবস্থায় আমরা আছি, ৭৩-এ যেভাবে ছিলাম বা ৭৫-এ সেই জায়গায় আমরা এখন নেই। এটার একটা মানে স্পষ্টত তো এই ভ্যাকসিন জিনিসটা দেখলে মানে আমি জানি না, এখানে আমি হয়তো একমাত্র যে প্রথম দিন যখন ভ্যাকসিন নেওয়া হয়েছে সেটা আমি নিয়েছিলাম ৭ই ফেব্রুয়ারিতে। আমি নিজে অ্যাজ আ বাঙালি আমি নিজেই হাইলি ইমপ্রেসড হয়ে গিয়েছে যে হাউ ক্যান বাংলা এই ধরনের একটা সিস্টেম করতে পারে। এবং আমি ভেবেছিলাম যে আচ্ছা আমরা তো প্রফেসর এবং রীতিমতো প্রধানমন্ত্রীর কারণেই একটা ভিভিআইপি ট্রিটমেন্ট পেয়েছি, হ্যাঁ আমি হয়তো তাই ভেবে আই ওয়াজ সারপ্রাইজ যে তেজগাঁতে নিচ্ছে, যে একেবারে মিরপুরে নিচ্ছে, সেও এসে বলছে না অ্যাবসলিউটলি সুপার। হাউ ইজ ইট পসিবল? এটা পসিবল এই কারণে, এবং এই জন্য আমি একটা লাইন বলে শেষ করতে যাচ্ছি। আমি সবাইকে বলবো যে আপনারা একবার জাস্ট জ্ঞানের জন্য আপনারা রোহিঙ্গা ক্যাম্পে একটু যাবেন, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প একবার জাস্ট দেখার জন্য। ওয়াই? এর কারণ হলো 1.1 মিলিয়ন, উইচ ইজ আ বিগার পপুলেশন দেন ভুটান। ভুটানের পপুলেশন মাত্র 8 লাখের নিচে, এখানে 11 লাখ মানুষ। এবং ভুটান হয়েছে 60,000 বছর লেগেছে ভুটান হতে, এটা মাত্র 3 মাসে হয়েছে। প্লিজ একবার আপনি রোহিঙ্গা ক্যাম্পে যাবেন and you will be surprised how we have managed it. It is incredible. এটা বাংলাদেশ যেহেতু সে ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে করতে সে ভালো করে জানে সে কিভাবে ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে চায়। আমি ভাসানচর ছেড়েই দিলাম, ভাসানচরটা একেবারে মানে 3 স্টার সিস্টেম, ওটা বাদ দিয়ে দিলাম। আমি যদি কক্সবাজারে যাই সেটা দেখলে বোঝা যাচ্ছে যে হোয়াট বাংলাদেশ ক্যান ডু ফিউচারে যদি তাকে সময় দেওয়া হয়। এবং অফকোর্স করাপশন তো একটা বিশাল ব্যাপার, আমি অস্বীকার করছি না, যদি মাথা ঠান্ডা নিয়ে কাজ করা যায়। কিন্তু ইফ দেয়ার ইজ আ ফিউচার অফ বাংলাদেশ, ওই রোহিঙ্গা ক্যাম্প ইজ দ্য ফিউচার। যে একটা 1.1 মিলিয়ন লোককে কিভাবে রাখা গেল, এখনো যেই ভায়োলেন্স যেটা আমরা রেকর্ড করি, বাংলাদেশ পিস অবজারভারি আমার সেন্টার রেকর্ড করে সেই মার্চ 2017 থেকে, এবং এটা আমি আমেরিকান অ্যাম্বাসাডারকে বলেছি যে ইট ইজ মাচ সেফার দেন নিউ ইয়র্ক সিটি। এই যে বলাটা যে ইটস মাচ সেফার অ্যান্ড আই ক্যান ব্যাক ইট আপ উইথ এভিডেন্স অ্যান্ড হি অ্যাগ্রি। সো দ্য পয়েন্ট, আমার কথা হচ্ছে কি যে আমরা আমাদের নিজেদের ভালো জিনিসটাকে ফুটিয়ে তুলতে পারি না। এটা তো বাঙালি কালচারের মধ্যে উই আর হাইপার ডেমোক্রেটিক, আমি সবসময় বলি, কারণ আমরা 2জন বাঙালি হলে 3 জন মতামত, ওইটা আমি সবসময় মনে করি একটা ভালো জিনিস, খারাপ জিনিস না। এটা আসলে জুইশ থেকে এসেছে, কিন্তু এটা কিন্তু একসময় জুসদের বলা হতো যে when 2 Jews are there, there are 3 opinions. আমি মনে করি যে ওই হাইপার ডেমোক্রেসিটা অনেকে বুঝতে পারে না, অনেকে ভয় পেয়ে যায় যে আচ্ছা সারাক্ষণ ঝগড়া করছে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেভাবে এবার প্যান্ডামিক সামাল দেওয়া হয়েছে, যেভাবে আমার ঝড় তুফান সামাল দেওয়া হয়েছে এক পরে, আমি মনে করি যে বাংলাদেশ ওই 18th সেঞ্চুরিতে এত তাড়াতাড়ি না গেলেও কোনো না কোনো সময় ওই 18th সেঞ্চুরিতে, উইচ ওয়াজ দ্য সেকেন্ড, আমি যেটা বারবার বলছি যে পুরো ভারতবর্ষ ছিল সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেই ইকোনমিতে বেঙ্গল ওয়াজ দ্য রিচেস্ট প্রভিন্স, সেই জায়গায় যাওয়াটা সম্ভব। অনেক ধন্যবাদ ইমতিয়াজ আহমেদ, ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে আমরা আপাতত শুনতে পাচ্ছেন, ধন্যবাদ। রাইট, একবারে সর্বশেষ বক্তব্য শোনার আগেই আমরা ফিরে যাব ডক্টর কুদরতি খোদার কাছে। আমরা প্রায় আসলে আমরা একটু সময় তারাই থাকবে, তারপরেও আমরা কুদরতি খোদার কাছে ফিরে যেতে চাই সর্বশেষ তার কাছ থেকে শুনবার জন্য যে এই যে রিচেস্ট বেঙ্গল এবং আমাদের যে এই যে প্যান্ডেমিক সিনারিওতে বাংলাদেশের যে করণীয় এবং বাংলাদেশের যে পারফরমেন্স, আজকে আমরা মার্চ ছুঁই করে লন্ডনে বসেও
এখন পর্যন্ত কোভিডের ভ্যাকসিনের কোনো আশা এবং কোনো প্রকার স্বপ্নও আমরা আশা করতে পারি না। আমি জানি না সেটা কবে এসে আমাদের দরজায় করা নড়বে। সে অর্থে বাংলাদেশের যে পারফরমেন্স এবং নগদ টাকায় ভ্যাকসিন কিনে প্রতিটা মানুষকে দেবার যে বাংলাদেশের যে দায়িত্ববোধ, এবং 1.2 মিলিয়ন অথবা যেখানে 70,000 বা 80,000-এর উপরে শুধু রোহিঙ্গাদের চিলড্রেনই জন্ম হয় যেখানে প্রতি বছর, সেরকম একটা ব্যাপক আকারের জনগোষ্ঠীকে বাংলাদেশ যদি পালতে পারে অথবা তাদেরকে নিজের আপন করে নিতে পারে, সে অর্থে আমি বলবো যে বাংলাদেশের যে ছোটখাটো যে আমাদের যে ল্যাঙ্গুয়েজটিক যে দুর্বলতা অথবা আমাদের যে 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 ল্যাঙ্গুয়েজ পড়ার প্রতি যে অনীহা, কিন্তু আমাদের আন্তরিকতা যে বডি ল্যাঙ্গুয়েজ অথবা ডাক্তার ইমতিয়াজ যেটা বললেন যে বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকেও বাংলাদেশ প্রায় 8তম ইন দ্য ওয়ার্ল্ড। আমরা তো সেই রোহিঙ্গাদের বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পেরেছিলাম তাদের জেনোসাইড, তাদের ব্যথার কথা, তাই তো তাদেরকে আশ্রয় দিয়ে আমরা আজকেও পৃথিবীতে সম্মানিত এবং আমরা সেই দায়িত্ববোধের জন্য অনেক দূর এগিয়ে যাচ্ছি। ডক্টর কুদ্দুতী খোদা, আপনি যদি আমাদের জন্য 2 মিনিট নষ্ট করেন প্লিজ। হ্যাঁ, 2 মিনিট আসলে তো এটা বিরাট বিষয়। অনেক ভাষার ছিল, ধারণা ছিল যে আজকে প্রধানত ভাষার বিষয়টাই, কিন্তু ভাষাকে কেন্দ্র করে অনেক বিস্তৃত হয়ে গেছে আলোচনা আর কি। তো এখানে 1-2 মিনিটে বলা খুবই মুশকিল। তারপরে আমি বলার চেষ্টা করি, সেটা হলো যে প্রথমে ইমতিয়াজ স্যার যে বিষয়টার উপরে উনি জোর দিচ্ছেন বারবার, সেটা হলো বিভিন্ন অর্জন বাংলাদেশ। আমি যদি এক কথায় বলি অর্জন বা অগ্রগতির, এখন আমি এটাকে সহজ ভাষায় বলি, কারণ আমি আবার একটু আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র ছিলাম, কিন্তু উন্নয়নের প্রতি চিরকালই আমার একটা আগ্রহের কারণে পরে আবার একটু উন্নয়ন বিষয়ে লেখাপড়া করার চেষ্টা করেছিলাম। তো সেই সূত্রে আমি বলছি যে উন্নয়নের আসলে বিভিন্ন মাত্রা আছে। তো এই বিষয়ে আমরা জানি, যেটা বিশেষ করে উন্নয়নের যে অর্থনীতির বাইরের যে মাত্রা, সেই বিষয়ে যেমন ইউএনডিপি, অমর্ত্য সেন এরা এই বিষয়গুলো নিয়ে আসছে 1990-এর দশকের পরে। তো সেখানের একটা বিষয় শুধু বললে যে হ্যাঁ, অর্থনৈতিক যে সূচক বা ব্যবস্থাপনার যে সূচক, দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, এগুলো কোনো ভুল নাই, আর আমাদের কিছু দুর্বলতা আছে। কিন্তু উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তার যে পরিচয়, মনন, ভাষা, তার যে বিকশিত হওয়ার যে সম্ভাবনা, যেটা অর্থনীতির বাইরের যে উপাদান এলিমেন্ট আর কি, এখন যে উন্নয়নের কথা বলে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে যেমন অমর্ত্য সেন এইভাবে বলেছে, আমি স্থূলভাবে যদি বলি, যেমন আমি যদি খালি বলি যে আমি থাকা, খাওয়া, স্বাস্থ্য, চিকিৎসা এইগুলা নিয়ে উন্নয়নের যদি সূচক হয়, তাহলে জেলখানার মধ্যে মানুষ ভালোই আছে। বিশেষ করে কানাডার জেলখানায় বা ব্রিটিশের, ইংল্যান্ডের জেলখানা, নরওয়ের জেলখানা, ওরা খুব আরামে আছে, ওদের খাওয়া দাওয়া, থাকা। আমি জাপানের জেলখানার মধ্যে দেখেছি, দেখার সুযোগ হয়েছে আমার, টেলিভিশন আছে, সব আছে। বাংলাদেশের একটু মানে ভদ্রলোকের থাকার পরিবেশ। ফলে এখানে মূল এখানে বিষয় সেটা হলো যে আমাদের জীবনের যা কিছু জাগতিক প্রয়োজন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের মনোজাগতিক যে প্রয়োজন বা মনস্তাত্ত্বিক যে প্রয়োজন, বিকশিত হওয়ার যে শর্ত, সেটা গুরুত্বপূর্ণ। আমি সেদিক থেকে বলতে চাই যে বাংলাদেশ স্বাধীনতার পরে যতই এগিয়েছে, কিন্তু আমার মনে হয়, এটা অবশ্য এগুলা প্রমাণ সাপেক্ষ বা এটা গবেষণা সাপেক্ষ, সেই বিষয়ে বাংলাদেশের গবেষণা করতে হবে, যে কিছু বিষয়ে আমি মনে করি, বিশেষ করে ভাষার বিষয়ে বা ভাষা বিষয়ক যে চিন্তা, তার যে দিক, সেদিক থেকে আমার মনে হয় বাংলাদেশ পিছিয়ে গেছে। অর্থাৎ তার যে মানে তার যে দিকে যাচ্ছে বা এগুচ্ছে, যার যে লক্ষণ বা নমুনা যেটাকে আমি বলছি, সেই লক্ষণগুলো ভালো বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ তার প্রধান যে চিহ্ন, সেই চিহ্ন যেমন এই যে প্রাথমিক, অর্থাৎ এক কথায় বললে পরে বাংলাদেশে কোনো ভাষা নীতি এখনো পর্যন্ত নাই, স্বাধীনতার এত বছর পরেও একমুখী শিক্ষানীতি নাই, এত কিছুর পরেও। অর্থাৎ টাকা পয়সা, আমি যদি আরো সহজ করে বলি, বাঙালির টাকা পয়সা হয়েছে, একটা বিত্তবান শ্রেণী তৈরি হয়েছে, কিন্তু টাকা পয়সা হওয়ার, শিক্ষিত হওয়া এক জিনিস না। আমরা একজন লোক যতই সে ধনী হোক না কেন, তার যদি তার সাথে শিক্ষা, মনন, সংস্কৃতির যোগ না হয়, আমরা সেই ধরনের উন্নয়ন চাই না। এটা হলো মূল কথা। এখন আমি কয়েকটা উদাহরণ দেই, যেমন হাইকোর্টের বিচারের বিষয়, সেটাও যে হয়েছে, সেটা এখন শুরু হয়েছে, কিন্তু সেগুলো হয়েছে কিন্তু এই ধরনের শিশির ভট্টাচার্যের মতো যারা এই ধরনের একটু চিল্লাচিল্লি করছেন বা কথা বলছেন যে বাংলা করা দরকার, বিচারপতি হাবিবুর রহমান বা আরো কয়েকজন যারা এগুলো চেষ্টা করছেন, সেটার ফলশ্রুতিতে কেবল এখন এটা শুরু হয়েছে, যদিও এটা পরিপূর্ণ না। এবং এমনকি এটা হয়েছে, সেটার পিছনে একটা কারণ আছে। বাংলাদেশের সবকিছু হইতে হলেই যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে তখন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর বলেছে, আপনারা একটু হাইকোর্টের বিচারপতিদেরকে
এটা দুর্ভাগ্যজনক যে একটা জাতির প্রধানমন্ত্রীকে বলতে হয় বিচারপতি যে আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু রায়টা একটু সহজ ইংরেজিতে করে লেখেন, যদি বাংলায় লিখতে অসুবিধা হয়। এটা শেখ হাসিনা গতবার বলার পরে আমার মনে এখন একটু বিষয়টা নজরে এসছে। আর একটা বিষয় যেটা, যে ভাষা, একটা ভাষার মানুষ চর্চা করে, কিন্তু ভাষার যে তার যে দিক নির্দেশনা, এটা আমরা বিভিন্ন দেশে জানি, জাপানেও বা কানাডাতে বা আমেরিকাতে বা ফ্রান্সে। যেমন ফ্রান্সে ভাষা তাদের একাডেমি আছে, কানাডাতেও আছে। কানাডায় এখানে সরকার ভাষার ব্যাপারে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে। কানাডা যেহেতু বহুমাত্রিক দ্বিভাষিক দেশ, সেখানে 1977 সনে তাদের যে, বা 1969 সনে, তারপরে 1988 সনে তারা যে ফরাসি ভাষার জন্য, আমি যেখানে থাকি কেবেক, তারা লড়াই করছে, তাদের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ চার্টার তারা বানিয়েছে। বানিয়েছে কেন? বানিয়েছে কারণ বিষয়টাকে ব্যবস্থা করার জন্য। অর্থাৎ ভাষাটাকে একটা সরকারি নির্দেশনা বা ব্যবস্থাপনা না থাকলে কোনো জাতির ভাষা কোনো জায়গায় যেতে পারবে না। কেন? ভাষা দিয়ে আপনার শিক্ষা গ্রহণ করতে হবে, এই শিক্ষা ব্যবস্থাগুলো কিভাবে চলবে, এগুলো সবকিছু নির্ধারিত হবে ভাষা দিয়ে। ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জাপানেও তাই হয়েছে। জাপানের যে উন্নতির পিছনে একটা প্রধান কারণ, আমি যদি কলোনিয়ালিজমের কথা বাদ দিই, সেটা হলো যে জাপান যখন মেইজি রেস্টোরেশন, তাদের যেটা উন্নয়নের, আধুনিক উন্নয়নের যেটা প্রথম বলা হয় 1868 সন থেকে যখন শুরু হলো, সেই মেইজি রেস্টোরেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে আমরা হয়তো অতটা জানি না। সেটা হলো যে তারা বিদেশি যত বিদেশি ভাষার তাদের যে সমস্ত লোকজনকে পাঠিয়েছিল, সরকারি কর্মকর্তা, প্রধান বেশ কতগুলো কমিশনে গেছে, তাদের প্রত্যেকে ফিরে আসার শর্ত ছিল বিদেশ থেকে জাহাজ বোঝাই করে বই এনে তাদের সেই বইগুলোকে জাপানি ভাষায় অনুবাদ করতে হবে। এটা গেল প্রথম। এবং সেই সময় জাপানের বিখ্যাত এই বিষয়ে, যে জাপানি ভাষায় যা কিছু অনুবাদ করতে হবে সেই বিষয়ে, যেমন একজন বিখ্যাত জাপানের উনি ফুকুজাওয়া ইউকিচি, একজন শিক্ষাবিদ এবং রাজনীতিবিদও বটে, সে অনেক কিছু নিজে অনুবাদ করেছেন। এবং ফুকুজাওয়া ইউকিচি সে প্রতিষ্ঠা করেছেন কেইও বিশ্ববিদ্যালয়। এবং ওই সময় 4000 বিদেশি বিশেষজ্ঞ তারা জাপানে আমদানি করেছিলেন, তাদেরকে নিয়োগ করেছিলেন, যে বিভিন্ন বিষয়ের জ্ঞান বিজ্ঞান সেই বিষয়গুলোকে জাপানিতে যেন তারা শিখতে পারে। এইভাবে জাপানিদের একটা প্রধান তাদের উন্নয়নের পিছনে ভূমিকা পালন করেছে তাদের মাতৃভাষায়, দেশীয় ভাষায় জ্ঞান বিজ্ঞান চর্চা করা এবং অনুবাদের মাধ্যমে। জাপানের শিক্ষা মন্ত্রণালয় সে সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের নিজস্ব অনুবাদের বিভাগ ছিল। এটা অনেক বড় আলোচনার বিষয়। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে সরকার যদি এখানে নির্দেশনা না দেয়, তাহলে একজন দুইজন কোনো ব্যক্তি, বাংলাদেশে বহু ব্যক্তি, আমি খবরের কাগজে দেখি অনেক লোক মতামত লিখছেন, শিশির ভট্টাচার্য লিখতে লিখতে আমার হাত ব্যথা হয়ে গেছে এই বিষয়ে, যে ভাষা শিক্ষা এবং ইংরেজির মাধ্যমে শিক্ষা, ইংরেজি ভাষা শিক্ষা দুই জিনিস। এই কথাটা বাঙালি জাতির বুঝতে যে এত অসুবিধা হচ্ছে, এটা আমারও মাথায় ঢুকছে না। আমি কেন বলছি যে আমি জাপানেও কিছুটা আমার অভিজ্ঞতা আছে, আমি এখানেও থাকছি, এখানে কেবেক যেখানে তারা ফরাসি ভাষার জন্য লড়াই করছে, এখনো লড়াই করছে। গত সপ্তাহ তারা, কালকেও, গত পরশুদিন পার্লামেন্টের তারা লড়াই করছে বারবার এখানে ভাষা প্রতিষ্ঠা করার জন্য। আমার মূল বক্তব্য হলো যে, এমনকি রবীন্দ্রনাথের কথা বললেন স্যার, যে রবীন্দ্রনাথ বলেছেন আমি ইংলিশ পোয়েট। হ্যাঁ, রবীন্দ্রনাথ নিজে লিখেছেন যে আমি 12 বছর বয়স পর্যন্ত যে আমি কোনো বাংলা ভাষায় জ্ঞান চর্চা করেছি জন্য পৃথিবীর যা কিছু আমার প্রাথমিক যা কিছু জ্ঞানের বিষয় আমি রস আস্বাদন করতে পেরেছি, আমার ভিত্তিটা পোক্ত হয়েছে। রবীন্দ্রনাথ 12 বছর বয়স পর্যন্ত শুধুমাত্র বাংলা ভাষায় চর্চা করেছেন, পরে ইংরেজি বা অন্যান্য ভাষা করেছেন। এবং শিক্ষার হেরফের, তার যে রবীন্দ্রনাথের বিখ্যাত প্রবন্ধ শিক্ষার হেরফের, সেখানে পরিষ্কার বলেছেন যে মাতৃভাষা হলো দুগ্ধ সম। মাতৃভাষায় জ্ঞান চর্চা করার, বিশেষ করে শিশুর জন্য, এর অন্য কোনো বিকল্প নাই এবং সেই জাতির কোনো উন্নতি হতে পারে না। এখন আমি শেষ কথা যেটা বলতে চাই, যে এটা আমাদের, যেটা স্যার বলেছেন, যে আসলে আমার কাছে মনে হয় যে এটা যে বাংলাদেশের যারা এলিট একটা, এবং এই এলিটরা বাংলাদেশের কতটুকু মঙ্গল চায়, এলিটের স্বার্থ আর বাঙালি জাতির স্বার্থ এক জিনিস। ফলে এলিটরা তাদের নিজস্ব স্বার্থে, কোটারি স্বার্থে, বা স্যার যেটা অত্যন্ত পরিষ্কার ভাবে বলেছেন সুন্দরভাবে, যে এটা নেক্সাস, এটা যে ব্যুরোক্র্যাট, মিলিটারি, ইন্ডাস্ট্রি, এই যে কমপ্লেক্স, তাদের যে নেক্সাস, সেই এলিট গ্রুপ তারা এই কাজগুলা করছে, যে বাংলাদেশকে তাদের মতো করে মডেল করে। এটা জাতীয় স্বার্থে না। ফলে যেখানে করতে হবে সেটা হলো যে বাংলা ভাষায়, মাতৃভাষা, যাতে চ্যারিটি বিগিনস অ্যাট হোম বলে কথা আছে, প্রথমে আগে বাঙালি জাতিকে বাংলাটা ভালো করে শিখতে হবে, প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত, যেটা পৃথিবীর বহু দেশ উদাহরণ আছে। এটা নতুন কোনো কথা না, বা আমরা বানিয়ে বলছি না। এই বিষয়ে যারা এডুকেশন রিসার্চের সাথে জড়িত, শিক্ষার সাথে জড়িত, ভাষা শিক্ষার সাথে জড়িত,
তাদের এই বিষয়ে বহু গবেষণা আছে। এটা হলো মূল বক্তব্য। ফলে এই ধরনের যে মনোভাব, আমি মনে করি এটা অত্যন্ত আমাদের দরিদ্র, গরিব এবং এক ধরনের এটা মানসিকতার বহিঃপ্রকাশ, যে আমরা সবকিছুর মধ্যেই বাংলা ছাড়া আমাদের ইংরেজি না বললে আমাদের জাতে ওঠা যাবে না। আমি মনে করি এটা একটা সাইকোলজিক্যাল একটা গেম আছে, এখানে ইস্যু আছে। যেমন বাংলাদেশে প্রধান দেখেন যে এতগুলা বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় 99টা, সেগুলা কোনো একটা নাম, খুব একটা দুইটা নামও কিন্তু বাংলা নাই। নাম কি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, টপ, ডাউন ইত্যাদি। আবার নিউজ টিভি চ্যানেল গুলা দেখেন, একটা খুব কম, দুই একটা আছে বাংলা, যেগুলা এনটিভি, আইটিভি, এটিভি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলোর মানে কি? তারপরে বলে যেগুলা টেলিভিশনের যেগুলা প্রোগ্রাম হয়, সেখানে রিপোর্টার্স ইউনিটি ইউনিয়ন, মিট দ্য টাইম, প্রেস দ্য টাইম, তো এগুলোর বাংলা নাই। আমার কথা হলো যে এটা আমরা কাগজ খুলে দেখতে পারি, এটার মানে কি? এটা হলো আমাদের গরিবের বহিঃপ্রকাশ। আপনাকে আমি সম্পূরক জিজ্ঞেস করি, বাঙালি আমরা বাংলা বলতে পারি। জি বলুন। আমি আপনাকে একটু প্রশ্ন, এই যে প্রবণতা, এটা অত্যন্ত ক্ষতিকর এবং এটা গরিব, দরিদ্র এবং মূর্খতার পরিচয়। কারণ আমরা এন্ড সো বাট ছাড়া কথা বলতে পারি না, আমাদের বাংলায় নাই, এন্ড সো বাটের বাংলা নাই। এইটার উত্তর আগে দিতে হবে, জাতিকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ বাংলায় যতই টাকা পয়সা হয়েছে, কিন্তু মানসিক দিক থেকে করি। আর আমি এর শেষে একটা গল্প বলবো, 1 মিনিট একটা গল্প করে। আমি কিছুদিন আগে একটা কাগজের মধ্যে একটা রিপোর্ট দেখলাম, আমার খুব মজা লেগেছে। রিপোর্টটা কি? একটা অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছে আর কি একজন, সেই অনুষ্ঠানে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, সেই অনুষ্ঠানে ছিল হাজী সেলিম এমপি এবং তার ছেলে। তো সেই অনুষ্ঠানে বাঙালিদের অনুষ্ঠান বাংলাদেশে হচ্ছে, এখানে হাজী সেলিমের মানে পুরান ঢাকার লোকজন বা ইত্যাদি বা তার কোম্পানির লোকজন। হাজী সেলিমের ছেলে, সে বিলেত থেকে মনে একটু লেখাপড়া করে আসছে, এসে সে ওই অনুষ্ঠানে ভাষণ দিচ্ছে ইংরেজিতে, কিন্তু এখানে যারা শ্রোতা মন্ডলী তারা সবাই বাঙালি। ধন্যবাদ ধন্যবাদ। এক সময় ওই স্বরাষ্ট্রমন্ত্রী বিরক্ত হয়ে বললেন, যে আপনি একটু দয়া করে বাংলায় বলেন, এখানে তো সবাই বাঙালি, আপনি ইংরেজি বলছেন কেন? এই হলো বাঙালি অবস্থা। ধন্যবাদ। আমি আপনার সারমর্ম বুঝতে পেরেছি। ডক্টর কুদ্দুতী খোদা, আপনাকে আমি আরেকটু সম্পূরক প্রশ্ন করব। ইয়াস, আপনি যে কথা বললেন এবং শিশির ভট্টাচার্য একটা কথা বলেছিলেন যে ইয়াস, আদালত পাড়া অথবা আদালতের যে কোনো জায়গাগুলোতে আমাদের ইংরেজিতে খুব দখল প্রয়োজন। যেমন মামলার রায় টানতে গেলে, প্রেসিডেন্ট টানতে গেলে, আজকের যে মামলা নিয়ে আজকে বাংলাদেশ তোলপাড়, যে 401 ধারা সিপিআরসি, সেটাও 1800 সালের তৈরি। আমরা আসলে কোথায় যেন, শিশির ভট্টাচার্য আমার মনে হয় উনি একটা খুব ভালো জায়গায় আছেন, ওনার রিসার্চে এগুলো যাওয়া দরকার, যে শুধু বাংলা করলে না, আমাদের মতো করে আমাদের আইন কি আসলে করতে পেরেছি কিনা। এখনো 18 সালের আইন আমাদের সাক্ষ্য আইন, 17 সালের আইন আমাদের অমুক আইন, সুতরাং সেগুলো দেখবার বিষয়। এবং রিসেন্টলি আমি বলবো 5 বছর আগে ব্রিটিশ গভর্নমেন্ট অলরেডি এই আইনকে, অর্থাৎ আইনের ভাষাকে সহজ সিদ্ধ করার জন্য ইংলিশেও সংচ্চারিত শব্দ যেগুলো জটিল, যেটা দিয়ে আইনজীবীরা অথবা আদালত পাড়ায় সাধারণ মানুষগুলো বিভ্রান্তিতে ভোগে, যে কাজটা অলরেডি ব্রিটিশ গভর্নমেন্ট বলেছে যে খুব সাদামাটা ইংরেজিতে তোমাদের কথা বলতে হবে কোর্টে এবং জনগণের জন্য। অর্থাৎ এটা একটা পৃথিবীব্যাপী একটা সমস্যার আমি বলবো যে একটা অংশ বিশেষ। তারপরেও কুদ্দুতী খোদার কাছ থেকে একটু শুনে যেই আমি চলে যাব শিশির ভট্টাচার্যের কাছে। কুদ্দুতী খোদা, আপনি কি মনে করেন, তবে তো বাংলাদেশে এখন পর্যন্ত ম্যারেজ করতে গেলে বলবেন আপনি কবুল, এই শব্দের আদৌ ভালো বাংলা কি পাত্রও জানে না, পাত্রীও জানে না। আবার আপনি যদি মন্দিরে যান, দেখবেন ঠাকুর বাবাজি এমনভাবে সব কিছু বলবেন যাতে করে উনি এই প্রসাদ নিয়ে কি বললেন অথবা কাকে কি বললেন কিছুই বুঝবেন না। আমার কথা যে জিনিস, অথবা মৌলানা সাহেবরাও যদি করেন কোনো ধর্মসভায়, যে যদি আরবি এবং মাঝামাঝি মিক্স না করেন, এবং আমাদের যারা আধুনিক, আমাদের সেই প্রখ্যাত রাইটার যিনি ইমতিয়াজ আহমেদ, উনি একসময় বলেছিলেন যে ভদ্র সন্তান, অর্থাৎ আমরা যারা বেশি শিক্ষিত তারাও মাঝে মাঝে মাঝখানে যদি ইংরেজি না বলি, তবে তো ব্যবসায়িক কারণেও আমরা ক্ষতিগ্রস্ত হতেও পারি। কুদ্দুতী খোদা, এই যে ব্যবসায়িক শ্রেণীগুলো যে সমাজের মধ্যে যে এখনো পথ পেতে আসে, সেই ক্ষেত্রে রাষ্ট্র যদি এখানে হাত দেয়, আপনি কি এটা রিপারকেশনের চিন্তা করেন কিনা? অথবা তারা তো ক্ষতিগ্রস্তও হতে পারে। যেমন একসময় আপনার সেই কি বলে গীতা, বাইবেল, বেদ কোনোদিন সাধারণ মানুষ পড়তেই পারতো না। এখনো আমি যদি আরবি নিয়ে কোনো কথা বলি, কালকে আমার বিরুদ্ধে বলা হবে আরবি নিয়ে কথা বলার দায়িত্ব তো ইংরাজি পড়ুয়া ছেলেদের না, এটা করবে যারা আরবিতে পড়াশোনা করে। এখন বলেন এই ক্ষেত্রে এই বিড়ালের ঘন্টা কে বাঁধবে? বিড়ালের গড়ায় সোজা কথায়, প্রথম কথা হলে আপনাকে কেবলা বা নিয়ত ঠিক করতে হবে। এখানে এক ধরনের ভণ্ডামি আছে আর কি, এবং ধান্দা আছে। আমি দুইটা শব্দ বলতে চাই, খারাপ শোনা যায়। হ্যাঁ, প্রথম কথা আপনাকে নিয়ত ঠিক করতে হবে যে আপনি কি চান।
ধন্যবাদ। বাঙালি জাতির মিডিয়া ল অনুযায়ী বাঙালি জাতির যদি উন্নতি চাইতে হয়, একটি জাতির যদি সত্যিকার অর্থে বিকশিত হইতে হয়, তার মাতৃভাষা, তার নিজস্ব ভাষার উন্নতি ছাড়া তার অন্য কোনো স্বাধীনতার কোনো পথ নাই। এটা প্রতিষ্ঠিত সত্য। এটা হলো 1 নম্বর কথা। এখন আমি বলি আপনার আইনের কথা। জাপানিরা কি করেছে? জাপানিরা 1800 সনে তারা বহু বই, বিশেষ করে আইনের বই, জাপানিদের নিজস্ব আইন তারা নিয়েছে ফ্রান্স এবং জার্মানি থেকে। জেনারেল ট্রিটিজ অন ন্যাশনাল ল, এটা 1800 সনে জাপানির অনুবাদ করেছেন। এরকম বহু বই তারা, ম্যানুয়াল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, এটা অনুবাদ করেছে তারা 1800। তারপরে 100 খণ্ডের তারা এনসাইক্লোপিডিয়া, সেই সব অনুবাদ করে। তাদের একটা অনুবাদ বিভিন্ন মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তারপরে তাদের অর্থ মন্ত্রণালয়ে তাদের নিজস্ব অনুবাদ সেল ছিল, এবং সেখানে তারা স্কলার, জাপানের যারা অতি স্কলার, তাদেরকে তারা নিয়োগ করেছে, অনুবাদে হায়ার করেছে। এটা 1 নম্বর কথা। ফলে এটা কোনো অসুবিধা না, আপনি কোন শব্দের প্রতি শব্দ নির্মাণ করবেন সেটা কোনো সমস্যা নাই। এটার জন্য সরকারকে ইচ্ছা থাকতে হবে, এবং সরকারকে বুঝতে হবে যে আমার জাতির স্বার্থে, জাতীয় স্বার্থে, জাতীয় উন্নয়নের জন্য এটা প্রয়োজন। এটা সব দেশে আছে, কানাডাতে আছে। কানাডা গভর্নমেন্ট তাদের বিরাট সরকার তারা বিনিয়োগ করছে তাদের এই ভাষার শুধুমাত্র টার্মিনোলজি ইত্যাদির জন্য। বাংলাদেশে একটা আরবি ডিপার্টমেন্ট খোলেন, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগ খোলেন, বা এরকম আপনার অনুবাদের বিভাগ খোলেন, সেটা তো করছে না সরকার, কারণ সরকার এটার মানেটা, অর্থটা বুঝতে পারছে না। আমি এই জন্য বলছি যে 21শে ফেব্রুয়ারি 21-এর যে চেতনা, কিন্তু এটার আসলে মূল্যটা কি সেই জিনিসটা কোনো কারণে, হয়তো কোনো একটা কারণে, এটা রাজনৈতিক ব্যাপার আছে, তারা এটা গুরুত্বটা দিচ্ছে না। কারণ এটা উদাহরণ বহু দেশে আছে, আমি এই কথাটা বলছি। তাদের জন্য তাদের উন্নয়ন ঠেকে থাকে নাই। জাপানি, চীন একটা আমাদের এশিয়ার মধ্যে বড় উদাহরণ, অন্য দেশের কথা আমি বাদ দিলাম। অর্থাৎ ভাষাকে যারা গুরুত্ব দেয় না, আমি ইউরোপ আমেরিকার যে আপনি একটা উদাহরণ টেনেছেন মেহেদি, যে ইংল্যান্ডের লোকেরা অমুক % লিখতে পারে না, আমেরিকার লোক, এটা কোনো বিষয় না। কোন ব্যক্তি লিখতে পারলো না এটা বিষয় না, কিন্তু ইংরাজি ভাষায় যে পরিমাণে তাদের গবেষণা এবং তাদের যে পরিমাণ রিসোর্স আছে, শুধু ডিকশনারি দেখেন আপনি, ইংরাজি ভাষায় যে পরিমাণে যে মানে ডিকশনারি এবং ম্যানুয়াল আছে ভাষা শেখার জন্য, বা ফরাসি ভাষায় তারা কি পরিমাণে মেহনত করেছে, সেটাই হলো তাদের জন্য। ধন্যবাদ। আপনার কাছে আমরা ফিরে আসবো। আপনার সুন্দর করে, আপনার সত্যিকার অর্থে আপনার যে অ্যানালাইসিস, অবভিয়াসলি দর্শক শ্রোতা আপনারা খুব নোট করেছেন। ডক্টর কুদ্দুতী কথা কি বোঝাতে চান? অবভিয়াসলি বাংলাদেশকে নিয়ে সবারই চিন্তার বিষয়, আমরা কিভাবে দ্রুত মাতৃভাষাকে নির্ভর করে আমরা পৃথিবীর কাছে আবারও নিজেদেরকে পরিচয় করাবো, সেটাই আসলে মূল আলোচনা এবং আজকের প্রতিবাদ্য বিষয়। আমরা চলে যাই শিশির ভট্টাচার্যের কাছে। এহেন পরিস্থিতিতে রাষ্ট্রের একটা অবশ্যই কাঠামো থাকা খুব জরুরি, নির্দেশনা থাকা জরুরি। আমি যে কথাগুলো বললাম, যে এক একটা প্রফেশন তার নিজস্ব প্রফেশনাল প্রয়োজনেই, ব্যবসায়িক খাতিরেই ভিন্ন ল্যাঙ্গুয়েজের চক্র তারা ধরে রাখতে চায়। লয়াররাও হতে পারে যে তারা যদি ইংরেজি কথা না বলেন, হয়তো বা ক্লায়েন্ট তেমন ভালো পেমেন্ট দিবেন না, অথবা যারা কবিরাজ, অথবা যারা ধরেন আমরা বললাম পাদ্রী অথবা চার্জের যারা ওনারা আছেন, ওনাদের ল্যাঙ্গুয়েজে কথা না বললে হয়তো সেরকম সম্মান নাও পেতে পারেন। শিশির ভট্টাচার্য, এমন যারা স্টেক হোল্ডার রাষ্ট্রের ভেতরে, এমন যারা কালচারাল ডাইভার্সিফাইড একটা জাতি, সেখানে আমরা এ ধরনের যে পরিবর্তন, অফকোর্স আমরা আশা করি যে মাতৃ ল্যাঙ্গুয়েজেই কথা বলবেন, ওনারা বুঝবেন, তারপরে অন্য ল্যাঙ্গুয়েজকে প্রায়োরিটি দিবেন। সেক্ষেত্রে আপনি এটাকে একটু কি আমরা ধৈর্য ধারণ করতে পারি কিনা, নাকি আমরা খুব শক্ত ভাষায় তাদেরকে শাসন করে এখনই সমস্ত কিছুকে বাংলায় পরিবর্তন করে আমরা আগাতে চাই? শিশির ভট্টাচার্য, ইংরেজ যখন 18 শতকে ক্ষমতা নিয়েছিল, তখন সে যখন আইন প্রণয়ন করে সেটা 4টা ভাষায় করত: বাঙ্গালা, হিন্দুস্তানি, ফার্সি, ইংরেজি। সুতরাং ইংরেজের কাছে আমাদের বাংলায় করা শেখাতে হবে না। ইংরেজ আমাদেরকে শিখিয়েছে যে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, এগুলো বাংলায় করা যায়, বাংলায় করে দেখিয়েছে আরো 200 বছর আগে। এখন আমাদের সক্ষমতা নিশ্চয়ই বেড়েছে, কিন্তু এখন আমরা সেটা করতে পারি না। আমরা আইনজীবীরা ভুলে গেছি যে ইংরেজ প্রথম আইন করেছে বাংলায়, হিন্দিতে, ফার্সিতে। দ্বিতীয় কথা হচ্ছে আরবিতে একটা কথা আছে, একটা কথা হচ্ছে ফকির, একটা হচ্ছে গরিব। ফকির তো গরিব আছে যে ভিক্ষা করে, আর গরিব কথাটার মানে হচ্ছে অদ্ভুত, স্ট্রেঞ্জার, হ্যাঁ, যাকে বোঝা যায় না। তো বাঙালি গরিব এই অর্থে যে তাকে বোঝাই যায় না সে কি যে কেন করে, কেন নিজের পায়ে কুড়াল মারে, তাকেও বোঝা যায় না। বাঙালি যে ইন্টেলেকচুয়াল যারা আছে তাদেরকে আরো বোঝা যায়। এবার হচ্ছে বাংলাদেশে কি করতে হবে। দেখুন কানাডা কি করেছে, আয়ারল্যান্ড কি করেছে, পেরু কি করেছে। আয়ারল্যান্ডে তারা চেয়েছিল আইরিশ ভাষাকে ইংরেজির উপর প্রতিষ্ঠা করতে, ব্যর্থ হয়েছে। পেরুতে কেচোয়া, স্প্যানিশের উপরে ব্যর্থ হয়েছে। কিন্তু কানাডাতে কিন্তু
1974 সালে মাত্র ল 101, এটা আমাদের কর্তৃপক্ষ জানেন, মাত্র 30 বছরে ল 101 প্রয়োগ করে কুইবেক প্রদেশে ফরাসি ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে ফরাসিরা। এর জন্য তারা কি করেছে সেটা আপনি অনুসরণ করতে পারেন, 101-এর আদলে একটা আইন করতে পারেন। আইনেরও প্রয়োজন নাই। আমাদের সংবিধানে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা, এবং আমাদের আছে কিন্তু 1927 সালের রাষ্ট্রভাষা আইন, যে আইনের কারণে আপনি যে ইংরেজিতে পড়াচ্ছেন, রায় দিচ্ছেন, ইংরেজি ব্যবহার করছেন, এগুলার সবগুলা হচ্ছে শাস্তিদারী অপরাধ। এগুলার শুধু কিছু করার দরকার নাই। রাষ্ট্র যদি 27 সালের আইনটা শুধু প্রয়োগ করে এবং জেল জরিমানা চালু করে যে বাংলা করতে হবে, ইংরেজি নয়, বাংলার অধিকার আগে, তাহলে রাষ্ট্রের ফান্ডে কিছু পয়সাও আসে এবং বাংলা ভাষায় প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্র যা করার করে ফেলেছে, রাষ্ট্র আইন করেছে। এখন রাষ্ট্রের কাজ হবে একটা ভাষা কমিশন করে এবং ভাষা পুলিশের ব্যবস্থা করে, যেরকম কানাডাতে আছে, বাংলা ভাষাকে সর্বস্তরে প্রয়োগের ব্যবস্থা করা। আর কিচ্ছু করার দরকার নেই, শুধু আইনের প্রয়োগ করলেই হবে। আমাদের সব আছে। ধন্যবাদ ডক্টর শিশির ভট্টাচার্য। আপনি যদি আরো কিছু বক্তব্য অ্যাড করতে চান আমাদের আজকের দর্শক শ্রোতাদের জন্য, সর্বশেষ 30 সেকেন্ড প্লিজ। মনে করেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ফাইন করলেন ইংরেজিতে পাঠ দেওয়ার কারণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন প্রতি বছর 1 কোটি টাকা ফাইন করেন, পরের বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সব চালু হয়ে যাবে, কারণ ফাইন কে দেবে? ঠিক যে কারণে খাতা দেরিতে দিলে এখন ফাইন করা হয়, খাতা এখন টাইমলি এসে যায়। একইভাবে কিন্তু ভাষাটা আদালত থেকে শুরু করে সব জায়গায় চালু করা যায়, শুধুমাত্র জরিমানা করে। বাঙালি কিন্তু জরিমানাকে প্রচন্ড ভয় পায়। অনেক ধন্যবাদ ডক্টর শিশির ভট্টাচার্য, যথেষ্টই বলেছেন। দর্শক শ্রোতা, আমার মনে হয় এটা একটা ভালো প্রপোজিশন হতে পারে যে আমরা কোনো প্রকার ফাইনের ব্যবস্থা করতে পারি কিনা, সেটাও আমাদের যেমন দেখার দরকার। আবার বাক স্বাধীনতা, মানুষের দায়িত্ব, অথবা তারও তো অধিকার আছে যে কোনো ভাষায় তার নিজের বক্তব্য, তার অ্যাচিভমেন্ট সে প্রকাশ করতেই পারে, তার ক্লায়েন্টের সাথে অথবা আদালত পাড়ায় অথবা যে কোনো জায়গায়। আমার কাছে মনে হয় যে এটা একটা আমাদের বিশেষ আলোচনার একটা ক্ষেত্র হতেই পারে। আমি বলবো সেটাও একেবারে অন্যায়ের কিছু নয়। সে অর্থে দর্শক শ্রোতা, আমরা একেবারেই প্রান্তিকে যাবার আগে আমরা ডক্টর ইমতিয়াজের কাছে শুনতে চাই যে আমাদের এই ভাষার মাসে আবারও এই বৈচিত্র্যের যে আমাদের ইতিহাস, স্বাধীন বেঙ্গল, 4000 বছরের বেঙ্গল, অনেক কথাই তার কাছ থেকে আমরা আজকে উপকৃত হলাম, আলোকিত হলাম। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আমাদের সর্বশেষ আপনার কয়েক মিনিট যদি আমাদেরকে আবারও আজকের আলোচনায় সম্পৃক্ত করেন, ভাষা শহীদদেরকে মাথায় রেখে। একটা মানুষ একাধিক ভাষা জানবে না, এটাই আমি একটু অবাক হচ্ছি। আমার মনে হয় না ওই ধরনের পানিশমেন্ট, ওই ধরনের চাপিয়ে ভাষা করা যায়। এবং আমি 6 বছর ছিলাম কানাডাতে, আমি ওখানে পিএইচডি করেছি। ওই কোবেকেই হলো ফ্রেঞ্চ। আমি তো অটোয়াতেই ছিলাম, ওই কোবেকেই ফ্রেঞ্চ। আমি যত ওদিকে যাব, উল্টো পথে যদি যাই, ভ্যাঙ্কুভার ডেনভার, ওখানে কোনো ফ্রেঞ্চই নেই। তো ওইটা বলে আর লাভ নেই আমার কথা। আর আমি ইন্টারেস্টেড না, কারণ আমি যেদিনকে নেটিভ ল্যাঙ্গুয়েজগুলো যদি কোনো দিন হয় কানাডাতে, তখন আমি বুঝবো যে সে একটা জিনিস করতে পেরেছে। সো আমি ওই ডিবেটে যাব না। কিন্তু আমি মনে করি না যে পানিশমেন্ট দিয়ে এই জিনিসটা করা যাবে, পানিশমেন্টের বিষয় না। একটা মানুষ একাধিক ভাষা শিখবে, হ্যাঁ, হতে পারে যে প্রথম দিকে সে কোন মাধ্যমে যাবে সেটা নিয়ে কথা হতে পারে। এই জায়গায় আমি কুদরতে খোদাকে একটু জিনিসটা বোঝাবার, রবীন্দ্রনাথকে যেহেতু নিয়ে এসেছে, না এটা শিশির বলেছে, আমি ভুলিয়ে গেছি, না আমার মনে কুদরতে খোদাই বলেছে কোন ভাষায় রবীন্দ্রনাথ করেছে, একটু বোঝা উচিত। রবীন্দ্রনাথ কিন্তু স্কুলে পড়াশোনা করেনি। রবীন্দ্রনাথের পড়াশোনা ছিল গুরু শিষ্য। আমরা ভুলে যাচ্ছি, আমাদের মাথার মধ্যে কিন্তু এখনো কলোনিয়াল স্কুলিং রয়ে গেছে। দ্যাট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। আমরা হলো গুরু শিষ্য মানুষ এখনো। আমরা এখনো পড়াশোনা, আমাকে যদি বলা হয় যে আমি কোথায়, আমি তো এখানে, আমি পৃথিবীতে তো চড়িয়ে গিয়েছি বিভিন্ন জায়গায়, কিন্তু আমি যখন ছোট ছিলাম, আমি একটা উদাহরণ দিলেই বোঝা যাবে যে কি অবস্থা ছিল। আমি 9ম শ্রেণীর ছাত্র ছিলাম যখন 71-এ আমি যখন বাবা মাকে রেখে আমি যখন আগরতলায় যাই। 9ম শ্রেণীর মাত্র, কত বয়স হবে আমার, ক্লাস 9-এ পড়ি। আমার হাতে একটা বই আমি খালি নিয়ে গেছিলাম, অনলি ওয়ান বুক, যেটা এখনো আছে, আমার ছাত্র আবার বাধা করে রেখে দিয়েছে। সেটা ছিল
মার্কস অ্যান্ড এঙ্গেলসের জার্মান ইডিওলজি। তা আমি ক্লাস 9-এর স্টুডেন্ট, জার্মান ইডিওলজি কেন পড়েছিলাম? বিকজ অফ গুরু শিষ্য। আমার বাসায় গুরু শিষ্য ছিল রবীন্দ্রনাথ, আমার মা, পুরো মার দ্বারা শেখা রবীন্দ্রনাথ। আমি 2টো বই কিনেছি মাত্র। আমি যখন আগরতলাতে ফেরত আসি তখন আমাকে মানে কি নিয়ে যাব, মানে মার জন্য কি নিয়ে যাব, আমি তখন জানতাম যে কি বলা হয় গীতবিতানের 3 খণ্ড আছে, সবাই জানবে, পূজা খণ্ড, তারপরে প্রেম খণ্ড এবং স্বদেশ খণ্ড। মার প্রেম খণ্ডটা ছিল, কিন্তু পূজা খণ্ড আর ভলিউম 1 and ভলিউম 3, the only book I bought as a class 9 student in 71, ওই রবীন্দ্রনাথের ওই 2 ভলিউম, দ্যাটস ইট। এবং যথেষ্ট রিস্কি, কারণ হচ্ছে যে ওটা যদি আর্মি ধরতে পারতো ইজিলি জানতো যেটা সে ফেরত আসছে, বাট ওই বয়সে মানে ওর মধ্যে একটা চার্ম আছে, একটা রিস্ক ওয়াজ চার্ম। তো আমার কাছে মনে হচ্ছে যে ওই গুরু শিষ্যর কারণেই কিন্তু ওই যেটা ভুলে যাচ্ছি, ওই স্কুলিং দিয়ে কিন্তু হবে না, যার জন্য তো আমরা এখন অল্টারনেটিভ স্কুলিং এর কথা বলা হচ্ছে। এই ভার্চুয়াল রিয়েলিটি কিন্তু বিভিন্ন স্কুল, আমি যে শব্দটা ব্যবহার করি সেটা হলো ডি ক্লাস স্পেস। আমার কিন্তু স্কুলের স্পেস কিন্তু আর এই প্যান্ডেমিক একেবারে পরিষ্কার করে দিয়েছে। এই স্কুলিং যে সিস্টেম, এটা তো ছিল না, হোল মোগলস আমলে ছিল না। দ্য মোগলস নেভার হ্যাড অ্যান এডুকেশন মিনিস্টার, ইট ওয়াজ দ্য ব্রিটিশ হু মেড দ্য এডুকেশন মিনিস্টার, এবং ওটা আমরা এখনো ধরে রেখেছি। The day we get rid of the education minister, probably something will happen. কারণ এডুকেশনটা এই সভ্যতায় অলওয়েজ গুরু শিষ্যর ব্যাপার ছিল, ওই জায়গায় যেতে হবে। দ্যাটস আ লং আমি ওই পানিশমেন্ট দিয়ে করে জোর করে দিয়ে আমি বাংলাকে একেবারে, ও তখন হবে রবীন্দ্রনাথের সেই প্যারটের কাহিনী, রবীন্দ্রনাথের সুন্দর সেই প্যারট, খাঁচাটা ভালো কিন্তু পাখিটাই মরে গেল, এই জায়গায় তাই হয়ে যাবে। তো আমার কথা হচ্ছে যে আমাকে তো আউট অফ বক্স চিন্তা, আমাকে তো ডিকলোনাইজ মাইন্ডটাকে আনতে হবে। আমি মাইন্ডটা তো এখনো করো না, আমি এখনো মনে করছি স্কুলে আমার কি একই কারিকুলাম। আমি আই হ্যাভ অলওয়েজ এগেইনস্ট কি বলে ইউনিফর্ম কারিকুলাম। ওয়াই শুড দ্যাট ইউনিফর্ম করলে আমার একই বই পড়তে হবে কেন? যে চরে থাকে তার তো অন্য ধরনের বই থাকা উচিত, যে চট্টগ্রামে থাকে তার বই আর যে দিনাজপুরে থাকে কেমন করে এক বই হবে? দিনাজপুরের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের বই থাকা দরকার দিনাজপুরে। চট্টগ্রামের যে সমস্যা, সেই চট্টগ্রামের এক কারিকুলাম। এই মাথার মধ্যে কেমন করে আমাদের ঢুকলো এই ন্যাশনাল কারিকুলাম? এডুকেশন ক্যান নেভার বি ন্যাশনাল, এডুকেশন ক্যান নেভার বি ন্যাশনাল. It is a misnomer. It's a contradiction in term. Education is always global. Always global. যেখানে আমার কাছে বোদলেয়ার, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, আমরা তো এইভাবেই বড় হয়েছি। যার জন্য আমি যখন কানাডায় পড়তো, যেহেতু কুদরত খোদা এখন কানাডায় আছে, আমি যখন সবাই অবাক হতো আমি যখন শেক্সপিয়ারের লাইন পর লাইন বলতো, বলে তুমি তো ইংরেজি সাহিত্যের না। তার মানে বলে তুমি তাহলে শেক্সপিয়ার জানো? হোয়াট ডু ইউ মিন শেক্সপিয়ার জানি? তাহলে আসো উপনিষদ নিয়ে আলোচনা করি। ও তো জীবনে শুনে নেয় হোয়াট ইজ উপনিষদ। আমি ঠিক আছে মহাভারত নিয়ে আলোচনা করি, জীবনে শুনে নেয় হোয়াট ইজ মহাভারত। তা আমার কথা হচ্ছে আমি যদি ওয়েস্টের মানে এখনকার ওয়েস্টের যে ইগনোরেন্স যদি আমি আনতে চাই, আমি কিভাবে নিয়ে আসবো? আমি তো বলতাম যে মহাভারতে তুমি পড়ো নাই, তা তুমি কেমন করে জানবা ওয়ার স্ট্র্যাটেজি? জানবা কেমন করে? হাউ ডু ইউ নো স্ট্র্যাটেজি? তুমি ক্লডসউইজ এর কথা বলছো, হু ইজ ক্লডসউইজ? আমার চাণক্য কৌটিল্য 4th century BC। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? ওই দম্ভটা তো লাগবে না, কিন্তু ওটা তো জ্ঞানও তো দরকার। ওই জন্য বলছি যে এই স্কুলিং সিস্টেমটা আমি মানে বলবো সবাইকে পরিহার করতে। ইট হ্যাজ টু বি গুরু শিষ্য। সেই গুরু শিষ্যটাকে আমি কিভাবে নিয়ে আসবো, সেই জায়গায় আমাকে যেতে হবে। কুদরত খোদা কি বলা হয় 1868 এর কথা বললো, মজার একটা টাইম, মিজি রেস্টোরেশন। ওই সময় যে ডিবেটটা হয়েছিল মিজি রেস্টোরেশনে, জাপান কেন পিছিয়ে আছে, তখন তারা বলল যে জাপান পিছিয়ে আছে ওয়েস্টের চেয়ে বিকজ তাদের লিটারেসির অভাব। তখন তারা ডিসাইড করলো যে 100% লিটারেসিতে তারা যাবে। ইন 20 years টাইম দে গট টু 94 না 92%। ওই সময় কে আমাদের এইখানে? উই ওয়ার কলোনাইজ। কিন্তু তারপরেও একটা মজার ঘটনা হয়েছে। এখানে তখন ছিল ভাইসরয় মায়ো। না, ভাইসরয় মায়ো ইজ অ্যান ইন্টারেস্টিং ক্যারেক্টার। হলিউড কেন সিনেমা করেনি আমি এখনো জানি না, কেন ভাইসরয় মায়ো মারা গেছিল আন্দামান আইল্যান্ডে, তাকে এক আফগান কয়েদি মেরে ফেলেছিল। এই ভাইসরয় মায়োর দ্বারাই কিন্তু আজকে যে সেন্সাস হয় প্রতি 10 years ধরে, যার জন্য ওই টাইমটা কিন্তু খুব মজার। 1870 প্রত্যেক 10 years ওই ফার্স্ট সেন্সাস তৈরি করে কিন্তু এই ভাইসরয় মায়ো।
তার ফ্রেন্ডকে, বন্ধুকে লিখেছিল একটা চিঠি, খুব মজার। সেই চিঠিতে লিখেছিল, এবং আমি কোট করছি, চিঠি লিখেছিল, দিস বাবুস, এবং শব্দটা ইউজ করেছে, দিস বাবুস উইল নেভার গিভ 3 hours টু দ্য পিজেন্টস, and if we have to wait for that we will turn into a Silurian rock. সে তখন ওই কাস্ট সিস্টেম থেকে বুঝতে পেরেছিল এই বাবুরা তো দিবে না। এই বাবুগিরি তো এখনো রয়ে গেছে, যেটাকে অ্যাজিজ ক্ষুদ্র কথা মনে করে দিল ব্যারিস্টার তালুকদার, যে ভদ্র সন্তান, যে আমার লেখাও আছে, এই ভদ্র সন্তান তো এখনো যায়নি। আমি তো এখনো, আজকে যদি রিক্সা চালক আমার সাথে শেক্সপিয়ার কথা বলে, আমি তো ওই রিক্সাতে নেমে যাব। রিক্সা চালক যদি হঠাৎ করে বলে, হ্যাঁ জুলিয়াস সিজার তো এই বলেছে, ওই মেয়ে তো এমনি নেমে যাবে, ছেলে এমনি ভয় নেমে যাবে, বাবা রিক্সা চালক কি বলে, শেক্সপিয়ার বলছে, এটা কেমন কথা। এই জায়গায় আমাকে বোঝার একটা বিষয় আছে, ওই জন্য কলোনিয়াল এইটাকে আমি তো ফেলতে পারছি না। এখন কথা হচ্ছে, আমাকে একটা স্কুলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এবং ওই 1860-তে যে 3 hourটা দেওয়া হলো না, এখনো দেওয়া হলো না, কিন্তু জাপান এগিয়ে আছে। অনেকেই বলবেন যে colonialism was the big stop, they were not interested in our education, let's be honest, they were interested in English education, একেবারে বসিয়ে। যার জন্য আমি বলছিলাম যে মিনিস্ট্রি অফ এডুকেশন জিনিসটা তো খেয়াল রাখা দরকার। আকবর হোল মোগলদের কিন্তু কোনো এডুকেশন ছিল না, মিস্টার নো কারিকুলাম। এবং আমি ইসলামের যদি আমি তো বলিনি, তাহলেও একটু স্পষ্ট হবে, এই যে আমরা ফতোয়া বলি, এই ফতোয়াও কিন্তু লেখা হতো না। Fatwa is the oral civilization. We are part of oral civilization. আপনি একবার রিক্সা চালকের সাথে বসে একবার কথা বলেন, সে একেবারে বলে দিবে একটা সরকার কিভাবে চলতে হয়। হাউ ইজ ইট পসিবল? সে এমনকে বলে দেবে বিশ্ববিদ্যালয় চলতে পারে। হাউ ইজ ইট পসিবল? বিকজ হি ইজ পার্ট অফ ওরাল সিভিলাইজেশন। ওইটা আমরা ধরতে পারছি না। আমরা ধরে নিচ্ছি যে সে কি শুদ্ধ বাংলা বলছে, সে কি সুন্দর। উই আর নট টেক্সচুয়াল পিপল। যার জন্য এই যে ভুল বাংলা ইংলিশটাকে আমি কোনোভাবেই কিন্তু আমি খালি চিন্তিত হই যে সে চিন্তা করার ক্ষমতা আছে কিনা, সে তার ওপেননেস আছে কিনা, সে চ্যালেঞ্জ করার ক্ষমতা। আমি ছাত্রকে তাই দেখি, কারণ যদি সে গ্রামার ভুল লেখে, আমি বলি ভাই তোমার একটা গ্রামার অ্যাপস কিনে নাও, এখন তো অ্যাপস পাওয়া যায়, সুন্দর অ্যাপস, ওই অ্যাপসই তোমাকে ক্লিন করে দেবে, আর না হলে কপি এডিটিং করে দাও। আমি তো প্রচুর এডিটের বই বার করেছি, যার জন্য আমি ভালো করেছি। নামি দামি লোক আছে যাদের ইংরেজিও ঠিক না, বাংলা তো আমার একেবারেই জানা নেই, তার জন্য আমি লিখতে পারি না একেবারে, আমি একটা মাত্র লিখেছিলাম। কিন্তু আমার কথা হচ্ছে, আমার চিন্তাটা দেখতে হবে যে সে চিন্তা শানিত কিনা, তার জ্ঞানটা শানিত কিনা। যার জন্য আমি কিন্তু ওইভাবে চিন্তিত না। আমি যদি চাইনিজদের, আমি একটা শেষ কথা বলে বলছি, আমি গত 20 বছর ধরে চায়না তিয়ানজিন ইউনিভার্সিটিতে যাওয়া আসা করি। মজার ব্যাপার, আমি যখন প্রথম যাই, একটাও লোক ইংরেজি বলতে পারতো না। আমার যে হোস্ট, আমি কথা বলতাম, থামতাম, ইংরেজি ট্রান্সলেট করতো, আবার ও চাইনিজে বলতো, আবার ওটা ইংরেজিতে বলতো, এইভাবে করে মানে 1 hour-এর লেকচার 2 hours এমনিতে হয়ে যায়। তাই আমি অবাক, আই হ্যাভ টু টেল ইউ, ওয়াই ল্যাঙ্গুয়েজ চাইনিজ। এই যে আমি গত 2-3 বছর, যদি প্যান্ডামিকের সময় এখনো যাওয়া হয়নি, কিন্তু ওয়েবিনারে ক্লাস হয়, I was surprised, দাঁড়িয়ে একেবারে স্টুডেন্ট দাঁড়িয়ে এখন ইংরেজিতে শুধু প্রশ্ন করছে না, ইংরেজিতে আমার সাথে ডিসকোর্স করতেছে। দিস ইজ হোয়াট দ্য চাইনিজ হ্যাভ ডান ইট। সো আমি কোনো ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আমার মনে হয় না যে আমাদের যেটা চিন্তা করা দরকার। এবং আমি একটু বলে রাখি যে যেই হেরিটেজটা আমি 3টা কথা বললাম, ক্লাসিক্যাল, ইন্ডিয়ান, ইসলামিক এবং ব্রিটিশ, আমি মনে করি সবারই কিছু না কিছু ভালো আছে, খারাপও আছে, ভালো আছে। ভালোটা যদি আমি রাখতে পারি, এবং যেহেতু ল্যাঙ্গুয়েজটা আমাকে ওখান থেকেই এসেছে, আমি মনে করি আমার কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, সেই প্লাস পয়েন্টটাকে আমি ছাড়বো না। কারণ হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা তো ওই যেটা বললাম গুরু শিষ্যর ব্যাপার। আমার বাসার মধ্যে যদি আমি ইংরেজি বা ফ্রেঞ্চ বা অ্যারাবিক যেভাবে আমার যদি জানা থাকে, তাহলে একটা অ্যাডেড পয়েন্ট। আমি ওই গুরু শিষ্য স্কুলিং কিভাবে হতে পারে, বা ডি স্কুলিং কি হতে পারে, এটা আইভান ইলিচ, হয়তো অনেকে বলবে আইভান ইলিচের কথা বলছি, সেই আমি ডিস্কুলিংয়ে যাব না, আমি গুরু শিষ্যর মধ্যে থাকি। গুরু শিষ্যর যেই ব্যাপারটা, সেই জায়গায় কিন্তু আমি মনে করি রবীন্দ্রনাথ, কাজী নজরুলও কোনো স্কুলে যায়নি, আমরা এগুলো চিন্তাই করি না। নজরুল ইসলামও কোনো স্কুলের নিয়ে নজরুল হয়নি। নজরুল একেবারে রীতিমতো যেখানে সেখানে পড়াশোনা করি নজরুল হয়েছে। এই ধরনের একাধিক আমাদের লেখক আছে যারা কি বলা হয়, আমি শহীদ কাদরির কাহিনী বলতে না বলে পারছি না। শহীদ কাদরি, তাকে প্রশ্ন করা হয়েছিল
আমার আব্দুল আবু সাইদি করেছিলেন প্রশ্নটা, সাইদ স্যার মানে প্রশ্ন করেছিলেন যে শহীদ ভাই আপনি কেন পড়াশোনা করলেন না, মানে উনি ম্যাট্রিক করেছেন কিনা আমার ডাউট আছে, যাই হোক ইন্টারমিডিয়েট মনে হয় করেননি। তো উনি খুব মজা করে একটা উত্তর দিয়েছিলেন, বলেছে তখন তো ভেবেছিলাম আমি রবীন্দ্রনাথ হব, তখন তো ভাবিনি আমি শহীদ কাদরী হব। এই যে রবীন্দ্রনাথ হবার যে ব্যাপারটা, সেই জায়গায় হলো জ্ঞান, মানে দম্ভ নিয়ে বলা আমি স্কুলে যাব না কিন্তু আমি রবীন্দ্রনাথ হতে চাই। এই যায় ওই যে আমি মেনে নিচ্ছি যে যেটা কুদরতের কথা বললো যে রবীন্দ্রনাথের বাংলা সেটা কিন্তু গুরু শিষ্যর ব্যাপার, বাসায় পড়াশোনার ব্যাপার, সেই জায়গাটাই আমি অস্বীকার করছি না। মার সাথে বাবার সাথে তো যেই ভাষা মা বলবে ইত্যাদি। এখন মাদার টাঙ্গের একটা ঝামেলা আছে, যেহেতু কানাডার এখানে আছে এই জন্য আমি একটু, আর ইউকেও আছে। ডায়াসপোরা ইজ এ ইন্টারেস্টিং কালচার, কিন্তু কারণ হচ্ছে মাদার টাং, কোনো সন্দেহ নেই যে বাঙালি যে কানাডায় থাকে সে বাংলা কিন্তু সে যখনই বাসা থেকে বার হয়ে যাচ্ছে সে তাকে ইংলিশ বলতে হচ্ছে না, ফ্রেঞ্চ বলতেই হচ্ছে। নেক্সট জেনারেশন কি করবে, হোয়াট উইল বি দ্য নেক্সট জেনারেশন, সে কিভাবে ধরে রাখবে, সেই জায়গায় কিন্তু একটু চিন্তা করা দরকার। আমার মনে হয় সেই জায়গায় যেভাবে ব্রিটিশরা একবার তার সাম্রাজ্য ছড়াবার জন্য ব্রিটিশ কাউন্সিল করেছিল, আমি মনে করি এই বাংলাদেশ কাউন্সিল, বাংলাদেশ ল্যাঙ্গুয়েজের ব্যাপার যেহেতু আমরা বিরাট একটা অলরেডি অবদান রেখে ফেলেছি এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দিয়ে, আমি মনে করি বাংলাদেশ কাউন্সিল করা দরকার ওই কারণেই যে ডায়াসপোরা যেন ধরে রাখতে পারে তার ল্যাঙ্গুয়েজটাকে, এবং ল্যাঙ্গুয়েজটাকে ধরে রাখলে সে তার কালচারকে ধরে রাখতে পারবে, এবং সে কালচারকে ধরে রাখলে সে তার আইডেন্টিটি ধরে রাখতে পারবে। সেই জিনিসটা করা দরকার এই কারণ হচ্ছে যেসব দেশে কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু সব ডায়াসপোরিক কান্ট্রি, সেখানে আইডেন্টিটির লড়াই হবেই, যে লড়াইটা আমরা এখন আমেরিকাতে দেখছি। এই লড়াই সহজে থামবে না, কিন্তু আমি সেই লড়াইটাকে কিভাবে, আমি কি সাকাম করব, না আমি কি আমার দম্ভ নিয়ে থাকবো। আফ্রো আমেরিকানস হ্যাভ শোন দ্য ওয়ে, নেটিভ আমেরিকানস হ্যাভ অলসো শোন দ্য ওয়ে, যে না আমি আমার দম্ভ নিয়ে থাকবো। সেই জন্য আমি বলছি যে আজকে বাংলাদেশি যেহেতু 8th লার্জেস্ট লিঙ্গুইস্টিক কমিউনিটি, আরও প্রচুর বাঙালিরা আমেরিকা ব্রিটেনে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। একদিন মন্ত্রী হবে, প্রাইম মিনিস্টারও হতে পারে, প্রেসিডেন্টও হয়ে যেতে পারে, সেটা কোনো অবাক খণ্ড কারণ সব যেহেতু ডায়াসপোরিক দেশ এগুলো। সেই জায়গায় আমি এখন থেকে যদি ইনভেস্ট করা শুরু করি, আমি মনে করি যে বাংলাদেশকে এই 56,000 বর্গমাইলের মধ্যে না রেখে বিশ্ব মণ্ডলে যে বাংলাদেশের কথা, মানে আমি একা না, মানে এটা মানে শত শত লোক বাঙালি আগেও বলে ফেলেছেন, সেই জায়গায় আমাকে যেতেই হবে। কারণ হচ্ছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা তো মানুষ, আসলে এখন মানুষ যদি সে তার দম্ভ নিয়ে না থাকতে পারে তাহলে তো আর সে কিছুই পারলো না। ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ আহমেদ। আমি আপনি কি দর্শক শ্রোতা, আমি ক্ষমা চাচ্ছি যে আসলে তার কথা থেকে সরে যাবার মতো আমার মনে হয় যে সেই লোভ সামলাতে পারি না। তবু ডক্টর ইমতিয়াজ আহমেদ আরেকটা বিষয়ে যদি একটু কথা বলতেন। আপনি বললেন গুরু শিষ্য, আপনার কোনো সময়ের ইয়ে নেই, কতক্ষণ আপনি চালাবেন এই আমরা আরো কয়েক মিনিট চালাবো, আপনার কাছে ফিরে আসবো। ডক্টর আপনি কে কতক্ষণ বলবে, কতক্ষণ চলবে, কোনো খবর নাই আপনার? আমরা আসলে আমরা এই সুযোগ আমরা পাচ্ছি না। না, এটা কোনো কথা না। আপনি শুরু করেছেন ৪৮ বাজে, আমরা এখন শেষ করে দেব ২-৩ মিনিট। আমরা শেষ বক্তব্যটা জানতে চাই যে আপনি যেটা বললেন যে গুরু শিষ্যের ব্যাপারটা, বাংলাদেশে তো যেমন ধর্মীয় জ্ঞান এবং ধরেন আমরা শাহজালালের দিক থেকে আমরা যদি সিলেট এলাকাকে ধরি, যে ধর্ম জ্ঞান যারা পেয়েছি তারা কিন্তু এই গুরু শিষ্যর থ্রুতেই। চিটাগাঙ্গের প্রায় 50 না 52 আউলিয়ার যদি দেশ বলি, সেই আপনার যদি আমরা সেই মাঝভান্ডারি থেকে শুরু করে সবাই কিন্তু সেই গুরু শিষ্যর জ্ঞান দিয়েই আমরা ধর্মীয় আলোচনায় কিন্তু আমরা আলোচিত। এবং আমরা যদি অন্য ধর্মের গুলাও যদি বলি, যারা হিন্দু ধর্মের যারা একেবারেই সেই রাধা রামন বা যারা যারা এখানে যারা আপনার ধর্মগুরু অথবা ঈশ্বর যারা, তাদেরও অনেকের জন্ম আমাদের একেবারেই বর্ডারের পাশাপাশি। সে অর্থে এই যে গুরু শিষ্য অথবা সেই নানক অথবা আপনার যদি সেই লালন সাই, এদেরকে এই যে এদের জ্ঞান যে জেনারেশন বাই জেনারেশন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাদেরকে কি করে অনুবাদের আওতায় এনে আমরা কি আসলেই কোনো একটা মানে একেবারেই কি একটা সমতায় আনা যাবে কিনা ডক্টর ইমতিয়াজ আহমেদ? অথবা আপনি যদি সর্বশেষ দুটো কথা বলেন। খুব তাড়াতাড়ি বলবো যে দুটো জিনিস কিন্তু এখনো আমরা গুরু শিষ্যের মধ্যে রেখে দিয়েছি। একটা হলো ধর্ম শিক্ষা, কিন্তু মূলত এখনো গুরু শিষ্যের মধ্যে রয়ে গেছে।
কোনো রকমে, হয় বাসায় এসে পড়াশোনা করছে, না হলে যেটা মাদ্রাসার যে পরিবেশটা ওটা এক ধরনের গুরু শিষ্য রেখেছি যে ঠিক আছে আমি ওই ইমাম সাহেবকে চিনি, সে যাক ওই মাদ্রাসায় যাক। যেটা সমস্যা হয়ে গেছে, যেটাকে আমরা সেকুলার এডুকেশন বলছি, সেটা একেবারে স্কুলিং, সেখানে কিন্তু আমরা ওই গুরু শিষ্যের মধ্যে আমরা রাখতে পারিনি, যদি না মানে একেবারে ফ্যামিলি ব্যতিক্রম আছে, আমি এটা অস্বীকার করব না, বিভিন্ন ফ্যামিলি আছে যারা এখনো মানে এই সায়েন্স হয়তো পড়ছে, গুরু শিষ্যর ব্যাপার নিয়েই হয়তো পড়ছে, চাচা হয়তো নাম করা সায়েন্সেরই, সে হয়তো বলছে আচ্ছা এইটা পর, নেফিউকে বলছে, বা যেটা আমরা এখনো পরিবারের মধ্যে মাঝে মাঝে এই ধরনের আদান প্রদান হয়, কিন্তু এগুলো কমে আসছে, মানে কমে আসছে কারণ ফ্যামিলিও ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে, এখন তো সেই জয়েন্ট ফ্যামিলিও নেই আগের মতো, আগে যেরকম কাজিন মিলেই একেবারে সবাই একসাথে থাকতো, এইগুলো নেই, সেগুলো আর একটা নতুন সমস্যা হয়ে গেছে। কিন্তু আমি যদি একটু গুরু শিষ্যর ব্যাপারে যেটা বলছি, যেহেতু এখনো রয়ে গেছে একটা, যেটা বললাম ধর্মশিক্ষা, আর একটা হলো গান বাজনা এখনো রয়ে গেছে। এই গান বাজনা কিন্তু এখনো হয় মার কাছ থেকে গান শিখছে, না হলে এই করছে ইত্যাদি। আর একটু যদি বলে রাখি, আর একটু এখন হঠাৎ করে মনে হলো, যেটা খুব ভালো করে গুরু শিষ্য রয়ে গেছে, সেটা হলো গ্যাস্ট্রোনমি, এই যে রান্না করা। রান্না করে মনে রাখতে হবে বাংলাদেশের প্রতিটি মানুষের বাসায় কিন্তু এক একটা শেফ, নাম করা শেফ রয়ে গেছে, এটা কেউ খেয়ালই করে না। এবার প্রতিটি বাসায় কিন্তু রান্না ভিন্ন, এটা আরো মজার। এবং এই ভর্তা আর ওই ভর্তা আবার এক না। এবং ওই বাচ্চা যেহেতু ছোটবেলায় তার মার ভর্তা নিয়ে মানুষ হয়েছে, সে কিন্তু ওই ভর্তাই মনে করে যে বেস্ট ভর্তা, অন্যগুলো মনে হয়। এই গ্যাস্ট্রোনমির ব্যাপারে কিন্তু এখনো গুরু শিষ্য রয়ে গেছে। আমার কথা হচ্ছে ওইটাকে আমি যদি বড় আকারে চিন্তা করি, তাহলে একটা ডিকলোনাইজেশন চিন্তা করে আমার স্কুলিং চিন্তা করতে হবে। আমি এখন পর্যন্ত এই যে কারিকুলাম বলা হচ্ছে ন্যাশনাল কারিকুলাম, আমি সবসময় ন্যাশনাল কারিকুলামের বিরুদ্ধে ছিলাম। এই ন্যাশনাল হিস্ট্রি একটা বানানো হয়, নেশন শব্দটাই রবীন্দ্রনাথ বহু আগেই ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা এখনো ধরে রেখেছি। আমরা রবীন্দ্রনাথ গান টান গাই, কিন্তু সে তার দর্শন তো আমরা ঠিক সেভাবে নেই না। তো ওই জায়গায় আমার যাওয়ার জন্য আমি মনে করি যে আমি মানে আমার একেবারে শেষ কথা যে আমাকে আরো ক্রিয়েটিভ হওয়া দরকার। আমি যত বেশি ক্রিয়েটিভ দিকে আমার নজরটা রাখবো, এবং আমি মনে করি ওই আরব দেশের এক্সাম্পল আমার নেওয়া হবে না, ওই দেশ তার নিজের এক্সাম্পল, আমার এক্সাম্পল আমাকে তৈরি করতে হবে। সেইটা আমি যদি আমার এক্সাম্পল তৈরি করবো, কিভাবে আমি তৈরি করবো? একভাবে আমি আমার ইতিহাসের মধ্যে যে আমি তৈরি করবো, এই হলো আমার উত্তর। অনেক ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ আহমেদ। দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন। আমরা সর্বশেষ বক্তব্যের জন্য চলে যাব কুদরতি খোদার কাছে। সেই ক্ষেত্রে আমার যেটা যে উনি আমাদেরকে একেবারেই সর্বশেষ বক্তব্যের সাথে আমাদেরকে সম্পৃক্ত করবেন সে আশা রেখে সত্যি আমরা আজকে আমরা কি বলবো, আমরা খুবই ডক্টর কুদরতি খোদা, এবং তারপরেই আমরা চলে যাব ডক্টর শিশির ভট্টাচার্যের কাছে। প্লিজ। আমার শেষ কথা আর কি, শেষ কথা আমি 1 মিনিটে শেষ করব। প্রথম কথা, 1 নম্বর, ইমতিয়াজ স্যার যেটা বললেন যে আমরা ভাষা ইংরেজি শিক্ষার, সেটা না, আমরা বিরোধী না, আমরা সব ভাষাই শিখতে চাই, কিন্তু আমরা ভাষার যে শিক্ষার যে পদ্ধতি, বাংলাদেশে যে বাচ্চা পোলাপানের উপরে যে জুলুম করা হচ্ছে বা বিভিন্ন জায়গায় যে ধরনের পদ্ধতি, সেটার সাথে আমরা একমত। আমরা ভাষা শিক্ষার বিরোধী না। আমি নিজে ব্যক্তিগতভাবে সারা জীবন ভাষা শেখার চেষ্টা করেছি, এখনো করছি। 1 2 নম্বর, আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বর্তমান পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান যেহেতু জটিল হয়ে গেছে, এখানে ওরাল যেটা ট্রেডিশন সেটা যথেষ্ট না, কারণ এটা খুব আমরা সহজেই জানি। ফলে লিখিত ভাষার এখন কোনো বিকল্প নাই, এবং লিখিত ভাষা মানেই সেটার মধ্যে জটিলতা আছে, এবং সেটার মধ্যে নিয়মতান্ত্রিক, এবং সেটার উৎকর্ষ না থাকলে এটা আমাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করবে। এটা হলো 2 নম্বর কথা। আর 3 নম্বর আর একটা কথা যেটা বলেছেন স্যার, যে ডায়াসপোরা ধরে রাখার জন্য বাঙালিকে, আমি মনে করি এটা এখানে যারা আছেন সবাই একাডেমিক, যে কোনো জিনিস ধরে রাখার জন্য, বিশেষ করে একাডেমিক ওয়ার্ল্ডে জ্ঞান বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে এখানে সংখ্যা দিয়ে কিছু যায় আসে না। বাঙালি 30 কোটি বাঙালি আছে, 30 কোটি না 300 কোটি, ইট ডাজন্ট ম্যাটার। এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তার গুণ, অর্থাৎ সেই ভাষার, আমরা যদি আমাদের ভাষার গুণ যদি বৃদ্ধি করতে না পারি, যেটাকে বলে সফট কালচার, সেটা না করলে পরে এই ভাষা কোথাও মর্যাদা পাবে না। এটা হলো বাস্তব কথা আর কি। সংখ্যা দিয়ে কিছু যায় আসে না, গুণ হলো কথা। বাংলা ভাষার উন্নতি যখন হবে, ধন্যবাদ। ইয়েস, ডক্টর কুদরতি খোদা, আপনাকে আমি আরেকটা প্রশ্ন করে বিদায় নিতে চাই। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে যেভাবে আলোচিত করলেন। শিশির ভট্টাচার্য অবশ্যই প্রশ্নের জবাব দিতে পারবেন আমার বিশ্বাস। অফকোর্স, যেটা আমার কাছে মনে হয় যে লন্ডন ইউনিভার্সিটি বর্তমান বলতে কয়েক বছর ধরেই
তারা অনার্স কোর্সে ভর্তির ব্যবস্থা করেছেন, কোনো প্রকার ডিগ্রির প্রয়োজন নাই, এন্ট্রান্স অথবা এইচএসসি। সেই অর্থে রবীন্দ্রনাথ বেঁচে থাকলেও ডাইরেক্ট অনার্সে ভর্তির চান্স পেতেন আমার বিশ্বাস, যদি নোবেল প্রাইজ পাওয়ার আগের কথা বলি। সে অর্থে অর্থাৎ বাংলাদেশে যে কথাটা ডক্টর ইমতিয়াজ যেটা বললেন, যে দেখা গেল যে গুরু শিষ্যই বলেন অথবা জ্ঞান অন্য কোনোভাবেই যদি অর্জিত হয়, আপনি কিচেন থেকে হতে পারে, বাস্তব জীবন থেকে হতে পারে, যুদ্ধ করতে যেয়ে হতে পারে, মুক্তিযুদ্ধের ফিল্ডে যেয়ে হতে পারে, অর্থাৎ এই অভিজ্ঞতাকে আলোকিত করে এক জায়গায় করলে সমুচ্চ জ্ঞান দিয়ে আপনি চাইলে পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে, সকল লন্ডন ইউনিভার্সিটি শুরু করেছে যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিটাও তারা আপনাকে করতে দিবে। সেই ক্ষেত্রে ডক্টর শিশির ভট্টাচার্য, আপনার এই ক্ষেত্রে আপনার কমেন্ট কেমন? ইংরেজি একটা কথা আছে যে ডোন্ট ব্রিং এ রেড হেরিং। আপনার পুরো অনুষ্ঠানে অবান্তর কথাই বেশি হয়েছে, ভাষা নিয়ে কথা বলা দরকার ছিল। আপনি এদিক ওদিক শিক্ষা টিক্ষা আপনার আলোচকেরা এখন আপনি এদিক ওদিক ঘুরে বেরিয়েছেন। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের শিক্ষার মাধ্যম হতে হবে বাংলা। ইংরেজি শিক্ষার বিপক্ষে আমরা নই। কালকে আমরা ডায়াসপোরা করে কখন গিয়ে ডোনাল্ড ট্রাম্প হব, বাংলাদেশে কোনো বাংলাদেশি আমাদের শেখ হাসিনার বঞ্জির মতো, তার জন্য আজকে ইংরেজি ভাষায় আমাদের শিক্ষা দিতে হবে, এটা একটা মানসিক অসুস্থতা। আমাদের বাংলাদেশের আমাদের রাষ্ট্রভাষা বাংলা, শিক্ষার মাধ্যম হবে বাংলা। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার কথা আমি বুঝতে পারছি। আপনার প্রোগ্রামের কারণে আপনি বেশ কিছুটা আমাদের উপরে হয়তোবা কিছুটা আমার মনে হয় যে আপনি আমাদেরকে ভালোভাবে নিতে পারেন। এই দর্শক শ্রোতা, আমি সেইখানে নাই, অবশ্যই সবার স্বাধীন বক্তব্য রাখার অধিকার আছে, এবং উনি নিজেও বাংলাতেও তার বিতর্ক অথবা তার বিতৃষ্ণা প্রকাশ করলেন। এটাও বাংলাদেশের সার্বভৌম, বাংলাদেশের এটা একটা কালচার যে আমরা দুজন লোক থাকলেও তিনজন মত থাকবেই। এই বেঙ্গল আমরা এই কালচার নিয়ে আমরা বাংলাদেশকে আগায় নিয়ে যেতে চাই। শিশির ভট্টাচার্যের মতো একজন জ্ঞানী লোক, উনিও তার মতামত দিয়ে আমাদেরকে যেভাবে সর্বশেষ যেভাবে উনি চেষ্টা করেছেন, সেটাও আমরা ডেমোক্রেটিক ভ্যালু দিয়ে তাকে আমরা ধন্যবাদ জানাবো। দর্শক শ্রোতা, আমরা পরবর্তী অনুষ্ঠানে আমরা তাকেও আবার শিশির ভট্টাচার্যকে আমরা ডাকবো। নেক্সট অনুষ্ঠানে আমাদের আগামীকালকের যে অনুষ্ঠান থাকবে, যে বাংলাদেশে যে আলোচনার বিষয় থাকবে, যে খেতাব নিয়ে যাওয়া যায় কিনা, কোনো ব্যক্তি যদি রাষ্ট্র দ্বারা খেতাব প্রাপ্ত হয় এবং সে যদি মার্ডার অথবা এহেন রাষ্ট্রবিরোধী কাজে জড়িত হয়, সে ধরনের লোকের খেতাব কি করে থাকে এই স্বাধীন বাংলাদেশে, যেখানে 30 লক্ষ শহীদের রক্তের তাজা রক্তের কেনা বাংলাদেশ। সে অর্থে সেটা নিয়েও আমাদের আলোচনা হবে আগামীকাল। দর্শক শ্রোতা, আপনাদেরকে সেই আলোচনায় থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং আজকের আলোচনায় যারা ধন্যবাদ জানিয়েছেন, ডক্টর ইমতিয়াজ আহমেদ, শিশির ভট্টাচার্যকে খুব বেশি অনেকেই কথা বলেছেন, শোয়েব সাইদ, রোমানা নাহিদ যিনি আইআর স্টুডেন্ট, স্যারকে ধন্যবাদ জানিয়েছেন। আবার আমাদের আরো অনেক দর্শক, এম আলমগীর, আমি অনেকের কথাই আজ পড়তে পারছি না। দর্শক শ্রোতা, আমরা আজকে একটু লম্বা সময় নেবার জন্য, এই সুযোগগুলো মানুষের জীবনে আসে না। নোবডি নোজ, এই কোভিড নিয়ন্ত্রিত পৃথিবীতে আমরাও আবারও 21শে ফেব্রুয়ারি পাবো কিনা কেউ না কেউ, সেই কথাকে মাথায় রেখেই হয়তো প্রোগ্রামটা লম্বা করার জন্য আমি ক্ষমা প্রার্থী, এবং আমি এই ক্ষমা সবার কাছ থেকেই চেয়ে নিচ্ছি। সেই অর্থে শিশির ভট্টাচার্য, যিনি আমাদের একজন আলোচক, তার কাছ থেকেও লম্বা সময় বিনা অনুমতিতে নেবারটাও কোনো সাবলীল কার্য নয় বলে আমি মডারেটর হিসেবে ক্ষমা চাচ্ছি। ধন্যবাদ।